তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে, আমি এটা টলারেট করব না। বৃহস্পতিবার নবান্নে পুলিশের একাংশকে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করায় তোলার পরই স্ট্রং অ্যাকশন নিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। সাসপেন্ড করে দেওয়া হলো আসানসোলের বারাবণী থানার অফিসার ইনচার্জ মনোরঞ্জন মণ্ডলকে। কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হলো কাঁকসার ওসি পার্থ ঘোষকেও। তাকে ভবানী ভবনে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার কয়েক ঘন্টার মধ্যে নির্দেশিকা জারি করেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী। তাতে অবিলম্বে বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করার কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে। সাসপেন্ড করার পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার। কিন্তু হঠাৎই কড়া পদক্ষেপ কেন? নির্দেশিকায় বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে কাজে অপেশাদারী মনোভাব ও কর্তব্যে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। সাম্প্রতিক কালে রাজ্যে একের পর এক শুটআউটের ঘটনা ঘটে। খাস কলকাতা থেকে একাধিক জেলায় উদ্ধার হয় ভিন রাজ্য থেকে আসা আগ্নেয়াস্ত্র। খাস কলকাতায় তৃণমূলের কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা করা হয়। একের পর এক ঘটনায় বিরোধীরা তো বটেই, এমনকি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে শাসক দলের অন্দর থেকেও। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার নবান্নে পুলিশের একাংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রীও। অভিযোগ করেন টাকা নিয়ে কয়লা বালি পাচারের মতো বেআইনি কারবারে সাহায্য করছে পুলিশের নিচুতলার একাংশ। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর। কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে, আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক হয় তার কলার চেপে ধরো। সূত্রের খবর, এই ঘটনার পরেই জোর তৎপরতা শুরু হয় প্রশাসনিক মহলে। আর তারপরই সাসপেন্ড করা হয় বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে। যদিও প্রশাসনকে সৎ ও নিরপেক্ষভাবে কাজ করানোর উদ্দেশ্যে এমনটা করা হয়েছে বলে মোটেও মানতে রাজি নয় বিরোধীরা। ওর সঙ্গে স্থানীয় তৃণমূলের ভাগ বটরায় কোনো সমস্যা ছিল, সেই জন্যই সাসপেন্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিচুতলার পুলিশ অফিসারের বিরুদ্ধে কেন বলছেন? সুতরাং এগুলো কিছুই নয়, তৃণমূলের বিরুদ্ধে যে ক্রমবর্ধমান ক্ষোভ, তার থেকে দৃষ্টি ফেরাতে এগুলোকে প্লান্ট করা হয়েছে। আমি এই যে সাসপেনশন হয়েছে এটাকে প্রথমত সঠিক বলবো। বারাবণীতে যে কয়লা উঠে সেটা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অসিত সিংয়ের নেতৃত্বে হয়। পুলিশ একটা ছোটোখাটো ভাগ পায়, সেটা লোকাল লোয়ার লেভেলেও পায়, উপরেও অবধি যায়, কিন্তু তৃণমূল কংগ্রেস মেজর বেনিফিশিয়ারি। ওনার কোথায় তো আমি চলবো না, দলের নির্দেশে যেতে বলবে, দল যেভাবে বলবে সেভাবে আমরা চলবে। উনি তো বলবে সব টিএমসি নেতাকে সাসপেন্ড করবে। দিন কয়েক আগে ভাইরাল হওয়া একটি ছবি নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বারাবণী থানার ওসি সঞ্জয় মণ্ডল। পশ্চিম বর্ধমানের বারাবণীতে থানার মধ্যে কেক কেটে তৃণমূল নেতার জন্মদিন পালনের ছবি ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে দেখা গেছে তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতির জন্মদিন উপলক্ষে থানার মধ্যে কেক কেটে তাকে খাওয়াচ্ছেন ওসি সঞ্জয় মণ্ডল। যদিও থানায় জন্মদিন পালনের অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা। তারও আগে তৃণমূলের বিজয় সম্মেলনের মঞ্চে উর্দি পরে বসে থাকতে দেখা যায় মালদার মানিকচক থানার আইসিকে। এখন বিষয়টা যদি মনে হয় যে একটা উদাহরণ হিসেবে একটু দেখাতে হবে, তাই এই ব্যাপারটা করলাম, আর সত্যিকারের যদি সরকার মনে করেন না সমস্যার সমাধান করব, তাহলে কি সময় লাগে না? দিনের শেষে মমতা ব্যানার্জি মানুষের জন্য গোটা পুলিশ প্রশাসনকে আরো গতিশীল, আরো স্বচ্ছ এবং আরো অভিযোগহীন করতে চান। তো এটা তো প্রশংসার কথা। বৃহস্পতিবারে মুখ্যমন্ত্রীর গলায় শোনা যায় পুলিশ ও সিআইডিতে ব্যাপক রদবদলের হুঁশিয়ারি। তুমি এসটিএফ কে স্ট্রং করো, অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো। আমি সিআইডি রিসাপেল করব, টোটালটাই তোমার দায়িত্ব দিচ্ছি। তুমি সমস্ত প্রস্তাব আমায় দেবে, আর যার যার বিরুদ্ধে কমপ্লেন আছে, কমপ্লেন পেলে ক্রস চেক করো। মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পরই তোলপাড় শুরু হয়েছে রাজ্য পুলিশ প্রশাসনের অন্দরে। সূত্রের খবর, পুলিশের নিচুতলা থেকে উঁচুতলা বড়সড় রদবদল প্রায় আসন্ন বললেই চলে। ইন্সপেক্টর থেকে আইপিএস পর্যন্ত বড়সড় রদবদলের সম্ভাবনা। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা, এসটিএফ, রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডিতেও খোল নলছে বদল করা হবে।
শুধু রাজ্য পুলিশে নয়, বদল আসতে পারে কলকাতা পুলিশের বিভিন্ন পদেও। কে থাকবে, কে যাবে, কাকে কোন পদে বদলি করা হবে, কার জায়গায় কোন অফিসারকে দায়িত্ব দেওয়া হবে, কার ডানা ছাঁটা হবে, কার কাঁধে চাপবে বাড়তি দায়িত্ব। ভবানী ভবন থেকে লালবাজার এখন কান পাতলেই শুধু শোনা যাচ্ছে এসব নিয়ে জল্পনা। সূত্রের খবর, রাজ্য পুলিশের রদবদলের ক্ষেত্রে ডিজি রাজীব কুমারের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে কলকাতা পুলিশে কাকে কোথায় পাঠানো হবে সেই বিষয়ে গুরুত্ব পাচ্ছে পুলিশ কমিশনার মনোজ ভার্মার মতামত। পুলিশকে কাঠগড়ায় তুলে তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে পাপ মোচন করে ফেলবে, ভুল করছে। বাংলার মানুষকে এতটা মূর্খ মনে করার কোনো কারণ নেই। যদি পুলিশের রদবদল করতে হয়, খোলনলচে বদলে দিতে হয়, তাহলে পার্ট টাইম পুলিশ মন্ত্রী বদলে দিতে হবে। ফুল টাইম পুলিশ মন্ত্রী কাউকে দায়িত্ব দিন। পার্ট টাইম ডিজি পুলিশের বদলে দিন, ফুল টাইম ডিজি কাউকে দিন। খোদ পুলিশ মন্ত্রী পুলিশের একাংশের ওপর ক্ষুব্ধ। বিরোধীদের প্রশ্ন, নিজের দলে দুর্নীতিবাজদের বাঁচাতেই কি পুলিশের একাংশকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? বিভিন্ন ধরনের অর্থনৈতিক কেলেঙ্কারি, রিক্রুটমেন্ট স্ক্যাম, পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিকদের জেলে যাওয়া, শাহজাহান কাণ্ড, এসব মিলে তখন আরজিকর হয়নি। তা স্বাভাবিকভাবে উনি যেটা করছেন এটা ড্যামেজ রিপেয়ারিংয়ের চেষ্টা, কিন্তু এতে স্ববিরোধিতা আছে। আপনারা তো লুকাতে চাইছেন, আপনি নিজে দুর্নীতি করছেন, প্রোটেকশন দিচ্ছেন এবং দুর্নীতির টাকায় আপনার দল চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন পুলিশের খোলনলচে বদলানোর হুঁশিয়ারি দিচ্ছেন, তখন কুণাল ঘোষ পুলিশের একাংশের বিরুদ্ধে সিপিএম বিজেপির দালালি করার অভিযোগ তুলে তাদের সুন্দরবন বা কোচবিহারে বদলি করে দেওয়ার সরাসরি হুমকি দিলেন। যারা মনে করছেন পুলিশ প্রশাসনের মধ্যে থেকে সিপিএম বিজেপির দালালি করবেন, ব্যাগ গুছিয়ে রেখে দিন। সুন্দরবন কিংবা কোচবিহার কাছাকাছি কোথাও থাকতে পারবেন না। অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরে পুলিশের অনেকে ভয় পেয়েছে। মমতা ব্যানার্জি অভিজিৎ মণ্ডলকে বাঁচাতে পারেননি, বিনীত গোয়েলকেও বাঁচাতে পারবেন না। স্বাভাবিকভাবে এই ধমকটা তাদের উদ্দেশ্যে দিচ্ছেন যাতে তারা ঠিকমতো লাইনে আসেন এবং 26-এর নির্বাচনে পার্টির ক্যাডারের মতো কাজ করেন, যেভাবে ডায়মন্ড হারবারে গত লোকসভা নির্বাচনে করেছেন। সম্প্রতি নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে 2 তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। সেই ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বৃহস্পতিবার নন্দীগ্রাম থানার সামনে প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল। সেখানেই পুলিশের একাংশের বিরুদ্ধে কার্যত হুঙ্কার দেন কুণাল ঘোষ। 2026-এ 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি ফিরে আসবেন মুখ্যমন্ত্রী হয়ে। ফলে যারা মনে করছেন পুলিশ প্রশাসনের মধ্যে থেকে সিপিএম বিজেপির দালালি করবেন, ব্যাগ গুছিয়ে রেখে দিন। সুন্দরবন কিংবা কোচবিহার কাছাকাছি কোথাও থাকতে পারবেন না। সুন্দরবনে বাঘ পাহারা দিতে পাঠাবো যখন 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি আবার ফিরে আসবেন। নন্দীগ্রাম থানার সামনে দাঁড়িয়ে পুলিশকে হুঁশিয়ারি দিতে গিয়ে পুলিশের একাংশের সঙ্গে সিপিএম-এর যোগসাজশের অভিযোগও তুলেছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক। সিপিএম জমানা থেকে বা অন্য রাজনীতি বুকে নিয়ে যারা পুলিশের মধ্যে রয়ে গেছেন এবং সুযোগ পেলেই সরকার এবং সরকারি দলকে অন্তর্ঘাতমূলক কাজ করে দেন, তাদেরকেও চিহ্নিত করার সময় এসছে। তাদেরকে চিহ্নিত করে আপনারা প্রশাসনের শীর্ষ মহলে জানান, আমরা যথাযথ ব্যবস্থার জন্য দলের তরফ থেকে প্রশাসনকে অনুরোধ করব। সম্প্রতি কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব হন মেয়র ফিরহাদ হাকিম থেকে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। এনাফ ইজ এনাফ। পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়, ওয়াই এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে, ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? গতকাল আমাদের মেয়র তিনি সমালোচনা করেছেন পুলিশের, কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে। এটা তো ভাবা দরকার, পুলিশ কি করে। আমাদের যে বর্ডারগুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই, আর পুলিশ কাউকে ধরতে পারে না। এবার এক ধাপে গিয়ে সরাসরি পুলিশকে হুমকি দিলেন কুণাল ঘোষ। পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী, সাধুবাদযোগ্য।
বিশ্বনাথ, আমার প্রশ্নটা অন্য, সেটা হচ্ছে এতদিন দেখলাম ববি হাকিম, সৌগত রায় পুলিশকে সমালোচনা করেছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কালকে বললেন পুলিশকে ছোট করে মুখ্যমন্ত্রীকে ছোট করা হচ্ছে, দলে থেকে করা যাবে না। আজকে দেখছি স্বয়ং পুলিশ মন্ত্রী পুলিশের সমালোচনা করছেন। দেখুন সুমনদা, আমি খুব পরিষ্কার করে বলছি যে তার সহকর্মীরা অর্থাৎ যারা মন্ত্রিসভার সিনিয়র মন্ত্রী তারা পুলিশের প্রতি অনাস্থা রেখেছে কার্যত, ফলে এই দায়টা কিন্তু পুলিশ মন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আমরা বারবার বলছি যে কালেকটিভ রেসপন্সিবিলিটির আন্ডারে এই মধ্য দিয়ে এই মন্ত্রিসভা চলে, ফলে কোনো মন্ত্রী যদি অনাস্থা করেন পুলিশ প্রশাসন নিয়ে তাহলে সরাসরি মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর উপরে অনাস্থা প্রকাশ হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গা থেকে বেল আউট করবার জন্য কিন্তু আজকের এই প্রেস কনফারেন্স পরিষ্কার তিনি একটা ড্যামেজ কন্ট্রোল করবার জন্যই কিন্তু আজকের এই উদ্যোগটা তিনি নিয়েছেন। আমি তিনটে জায়গা থেকে বলতে চাই যে একটা হলো লোয়ার লেভেলের পুলিশ কিন্তু সমস্যা নয়, আপনারা যারা অর্থাৎ নবান্নে বসে আছেন আপনি বা মানে পুরো পুলিশ প্রশাসনের শীর্ষকর্তারা তারা নীতি নির্ধারণ করেন, তারা গাইড করেন, আপনাদের নেতৃত্বে কিন্তু এই পুলিশ প্রশাসন পরিচালনা হয়। ফলে পুলিশ মন্ত্রী স্কেপগোট করা হয়, আমি বলছি যে একদম মানে ফলে ওই একজন মানে ওসি কি করলো বা একজন মানে কনস্টেবল কি করলো বা তাদের দিকে ফোকাস করে আপনি পুরোটা বল ঠেলে দিচ্ছেন তাদের দিকে, তাদের কাঁধে বন্দুক ঠেলে দিচ্ছেন, কিন্তু নবান্নে বসে আপনারা কেন ঠিক পলিসি নিতে পারছেন না, প্রোগ্রাম নিতে পারছেন না, অবস্থান বদল করতে পারছেন না? আপনি কেন পুলিশ প্রশাসনটাকে পলিটিসাইজ করেছেন? যদি আমি প্রশ্ন করি গত 13 বছরে কেন আপনি পুলিশের নিয়োগ করেননি, কেন মানে আপনাকে সিভিক পুলিশ দিয়ে চালাতে হয়? ফলে ল অ্যান্ড অর্ডারের যে প্রবলেমের প্রশ্নগুলো ববি হাকিম থেকে শুরু করে বা অন্য নেতারা তুলেছেন সেই দায়টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতে অস্বীকার করতে পারে না। আর দ্বিতীয় যেটা আমি বলতে চাই যে আমি জানি যে বাজেটে খুব পরিষ্কার করে বলা আছে লক্ষ্মীর ভান্ডারে কত মানে টাকা বরাদ্দ হবে, অন্য প্রকল্পে কি কত টাকা বরাদ্দ হবে, আবাস যোজনায় কত বরাদ্দ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জেলার মিটিংগুলোতে প্রতিদিন বলেন, তারপরেও আজকে নতুন করে বলতে হচ্ছে কেন? কারণ তৃণমূল কংগ্রেসের দলের মধ্যে যে টালমাটাল অবস্থা কয়েকদিন ধরে আমরা দেখলাম, এটা কিন্তু পাবলিক ইমেজের জায়গা থেকে দেখেন অত্যন্ত খারাপ অবস্থা তৈরি হয়েছে। ফলে পাবলিক ইমেজ যখনই খারাপ হয় আমি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প বলে যায়, এই দিচ্ছি আপনাকে, ওই দিচ্ছি, সেই দিচ্ছি, কারণ গভর্নেন্স। আমি অর্ণবের কাছে আসবো। আমরা একটা আশঙ্কার জায়গা আছে, সেটা হচ্ছে সিআইডিকে মুখ্যমন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ এবং রাজ্যের গোয়েন্দাদের কাছে খুশি নন, এতটাই অখুশি যে সিআইডির পুরো খোলনলচে পাল্টে দেবো বলতে হচ্ছে। কিন্তু মানুষের কাছে আশঙ্কা যে 13.5 বছর পর পুলিশের কাজে মুখ্যমন্ত্রী এতটা অসন্তুষ্ট। না, এটা তো পজিটিভভাবেই দেখা দরকার, মানে এটাকে নেগেটিভভাবে দেখা কেন হচ্ছে বুঝতে পারছি না। মানে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি প্রশাসনিক প্রধান তিনি বলছেন যে আমার এই পুরো স্ট্রাকচারের মধ্যে যারা কাজ করছে তার মধ্যে এমন এমন লোক রয়েছে, উনি ওনার মতো করে বলেন তারা এই সরকারকে ভালোবাসে না। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে এই পুরো ব্যাপারটাকে পজিটিভ ভাবে দেখতে হবে। একদম, এবং আমি তো সেটাই বলছি যে উনি যখন এই যে কড়া বার্তাটা দিচ্ছেন, এই কড়া বার্তাটা দেওয়ার মধ্যে দিয়েই আসলে এটার মধ্যে যে রিশাফল করার কথাটা উনি বলছেন তার মধ্যে আসলে সেই শুদ্ধিকরণ করার চেষ্টা রয়েছে। সেই চেষ্টাটাকে তো মানে আমি বলছি পজিটিভলি দেখা উচিত, সদর্থকভাবে দেখা উচিত। কিন্তু সদর্থকভাবে দেখার সমস্যাটা হচ্ছে যে কি করে আপনি বা আমি মেনে নেব যে যত ঘটনা ঘটছে প্রত্যেকটা মানে একজন কাউন্সিলর থেকে রাজ্যের দাপুটে মন্ত্রী তারা বলছেন আমরা টার্গেট হয়ে যাচ্ছি, আমাদের প্রাণ সংশয় দেখাবো, সেগুলো সমস্ত নিচু তলার পুলিশ কর্মীদের দুর্নীতি আর অপদার্থতায়। যখন আমি বলছি নিচু তলা কতটা রেসপন্সিবল? আজকে একটা টালা থানার ওসির জন্য আর্জিকর হয়েছে, এটা আমি মানবো? আমি বলছি যে যখন উনি বলছেন যে আমি সিআইডিকে পুরো ঘেলে সাজাবো, তার মানে শুধুমাত্র নিচুতলার কর্মীই নয়, সিআইডিকে ঘেলে সাজাবো মানে তো তার টোটাল স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটাকে ঘেলে সাজানোর কথা উনি ভাবছেন। 13.5 বছরে ঘেলে সাজাননি কেন এই জায়গায়? আমি এটা ছোট্ট উদাহরণ দিই। হ্যাঁ, এটা কথা নয়, এই জন্য এটা কথা নয়। আপনি মনে করে দেখুন যে একটা সময়ের পর যখন জ্যোতিবাবুর পর যখন বুদ্ধবাবু আসেন, বুদ্ধবাবু কিন্তু খুব কড়া কথা সরকারি কর্মচারী এবং ডু ইট নাও এই স্লোগানটা দিয়েছিলেন, বুদ্ধবাবু দিয়েছিলেন স্লোগানটা। সুতরাং একটা সময়ের পর যখন অনেক তৃণমূল কংগ্রেস বা আপনার সমালোচনা কি কমেছিল? আপনি তো এই প্রশ্নটাই করেছিলেন যে বুদ্ধবাবুকে ডু ইট নাও স্লোগানটা দিতে হয়েছে তার কারণ সিটুর জঙ্গি আন্দোলনে 80-র দশক থেকে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনায় বাতি জ্বালিয়ে দিয়েছিলেন, ঠিক কথা, লাল বাতি। যে একটা সময়ের পর তো অবশ্যই এমন একটা পয়েন্ট আসে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর ডু ইট নাও বলতে হয়েছিল, কিন্তু ইতিহাস বলছে ডু ইট নাও সত্যি কি কাজ হয়েছিল? লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো,
24 ঘন্টা আগেই রাজ্যে বালি চুরি কয়লা চুরি নিয়ে নিচুতলা সরকারি কর্মী ও পুলিশের একাংশের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। কিন্তু দুর্গাপুরে লোহা পাচারে যুক্ত থাকার অভিযোগে 2 তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে একজন দুর্গাপুর পৌরসভার 38 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দী এবং অপরজন দুর্গাপুর 3 নম্বর ব্লকের তৃণমূলের সহসভাপতি রিন্টু পাঁচা। সূত্রের দাবি, বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের কোকোফিন থানায় 42 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর প্রিয়াঙ্কা পাঁচার স্বামী এবং তৃণমূলের ব্লক সহসভাপতি রিন্টু পাঁচাকে ডেকে পাঠানো হয়। প্রায় একই সময় ডাকা হয় আরেক তৃণমূল প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দীকে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার মধ্যরাতে দুজনকে গ্রেফতার করে পুলিশ। সকালে ধৃতদের আনা হয় দুর্গাপুর থানায়। আপনাদেরকে কি ফাঁসানো হলো? কিসের জন্য নিয়ে যাচ্ছে আপনাদেরকে? আমাকে শুধুমাত্র ওসি ডাকলো ফোন করে, বললো 5 মিনিটের জন্য আসো, দরকার আছে। দল বলছি, দল কি ফাঁসি দিল? অরবিন্দ নন্দিয়া তোমার আছে। পুলিশ সূত্রে দাবি, দুজনের বিরুদ্ধে বন্ধ কারখানা থেকে লোহা চুরি ও চুরিতে মদত দেওয়ার অভিযোগে যুক্ত থাকার প্রমাণ মিলেছে। তারপরেই গ্রেফতার করা হয়েছে শাসক দলের এই 2 নেতাকে। জানা গেছে, ধৃতদের মধ্যে তৃণমূলের ব্লক সহসভাপতি রিন্টু পাঁচার বিরুদ্ধে আগে কোনো অভিযোগ না থাকলেও প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দীর বিরুদ্ধে কোকোভিন সহ বেশ কয়েকটি থানায় এর আগে নানা অভিযোগ দায়ের হয়েছে। চুরি নিয়ে যখন মুখ্যমন্ত্রী নিচুতলার পুলিশ ও সরকারি কর্মীদের একাংশকে দায়ী করেছেন, তখন লোহা চুরি ও পাচারের অভিযোগে তৃণমূলেরই 2 নেতা গ্রেফতার হওয়ায় শাসক দলকে নিশানা করতে দেরি করেনি বিরোধীরা। সারা পশ্চিমবঙ্গে এরকম একাধিক দুর্নীতি আছে, একাধিক কেলেঙ্কারি আছে। সারা বাংলাতে সঙ্গে সঙ্গে আসানসোল শিল্পাঞ্চলে বারাবণী, লাউদহ, রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, কাঁকসা সর্বত্র বালি চলছে। 2 লোককে অ্যারেস্ট করা কেন হলো? হয়তো তারা পার্টির অনুকূলে যাচ্ছিলেন না, হয়তো কোনো চক্রান্তের শিকার, হয়তো কোনো গোষ্ঠী সমস্যা হয়েছে, টাকা পয়সা ভাগ বাটার সমস্যা হয়েছে, তাই এদের এই ঘটনা ঘটছে। যদি অ্যারেস্ট করতে হয় তাহলে সারা বাংলা জুড়ে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের লোক অ্যারেস্ট হবে। হয়েছে কি? পাচারকারীদের নামের তালিকা A to Z পুলিশের কাছে আছে। কয়লার পাচার, বালির পাচার, পাথরের পাচার সবাই জানে। পুলিশ গার্ড দিয়ে টাকা নিয়ে আসতো কলকাতায় কালীঘাটে, সবাই জানে। তো পাচারকারী মাত্র 2 জন পাওয়া গেল। এই 2 জনকে দেখিয়ে বাকি 98 জনকে কি পাস করিয়ে দেওয়া যে তাদের কোনো অপরাধ কিছু নেই? যদি কেউ বেআইনি কাজ করে থাকে গ্রেফতার হবে। এগুলোর সঙ্গে কি রাজনীতির সম্পর্ক? একটা সমাজে যদি সার্বিকভাবে তৃণমূল আনুপাতিকভাবে নিরঙ্কুশভাবে বেশি থাকে, তাহলে তার অন্য অংশেও যখন কোনো চুলচেরা বিচার হয়, তাহলে ভালো যেমন অনেক তৃণমূল বেরোয়, তো খারাপ ঘটনা 1-2 তৃণমূল বেরিয়ে যায়, সেগুলো ওইভাবে বিচার করা যায়। যদিও অস্বস্তি বাড়িয়ে এই দিন ধৃতের দাবি, দল তাদের পাশেই রয়েছে। দল পাশে আছে? হ্যাঁ, দল একদম পাশে আছে। ওনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে কোকোভেন থানার অন্তর্গত PCBL কারখানার পিছনে কোনো মাচন্ডি ফ্যাক্টরির সংলগ্ন এলাকাতে লোহা, কিছু স্ক্র্যাপ লোহা ওনারা নিয়ে যাচ্ছিলেন। এই অভিযোগে ওনাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। এই দিন দুজনকে দুর্গাপুর আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর একদিকে লোহা চুরির অভিযোগে গ্রেফতার করা হলো দুর্গাপুরের 2 তৃণমূল নেতাকে, অন্যদিকে সাসপেন্ড করা হয়েছে বারাবণী থানার ওসিকে। পুলিশের আপাতমস্তক খোলনলচে বদলানোর কার্যত হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী, যার পর থেকে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের অন্দরে জল্পনার ঝড় বইছে এবার কি হবে তা নিয়ে। আর এই পরিস্থিতিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সরাসরি প্রস্তাব দিলেন, সংস্কারের সদিচ্ছা থাকলে তাকে বৈঠকে রাখুন মুখ্যমন্ত্রী। আপনি যে নতুন করে 13.5 বছর পরে জেগে উঠেছেন, রিফর্মস করতে চাইছেন, সংস্কার করতে চাইছেন, এটা করে দেন। আপনি বিরোধী দলনেতাকে আহ্বান করুন, যদি আপনার নোটিশে না থাকে আমি তথ্য সরবরাহ করার কাজ আপনাকে করব। এ রাজ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিরোধী দলনেতার প্রকাশ্য সম্পর্কে যে তিক্ততা বারবার লক্ষ্য করা যায়, তার নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর এই প্রস্তাব নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, ইঙ্গিতবাহী, অভিনব এবং নজিরবিহীন বলা চলে। উনি মন্ত্রী ছিলেন, ফলে উনি সেগুলো সব জানেন। আর তৃণমূলের তো কার্যত প্রায় সেকেন্ড ম্যান ছিলেন, ফলে উনি নিশ্চয়ই অনেকটাই জানেন, সব না জানলেও তার চাইতে বেশি হয়তো মুখ্যমন্ত্রী জানেন কি ভাইপো টাইপো কেউ জানতে পারেন। আর
এই সুযোগে হতে পারে যে আরেকবার একটু নেত্রীর সঙ্গে পাশাপাশি বসে সুখ দুঃখের কিছু কথা বলে ভবিষ্যতের কোনো একটা পথ খুঁজে রাখার চেষ্টা হতে পারে হয়তোবা। 2022 সালের 25শে নভেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশনে মুখ্যমন্ত্রী নিজের ঘরে ডেকে পাঠিয়েছিলেন বিরোধী দলনেতাকে। সারা দিয়ে তাঁর ঘরে যান শুভেন্দু অধিকারী। সেদিন তার সঙ্গে ছিলেন বিজেপির আরও 3 বিধায়ক অশোক লাহিড়ী, মনোজ টিগ্গা ও অগ্নিমিত্রা পাল। তবে এছাড়া একাধিকবার মুখ্যমন্ত্রীর মুখোমুখি হওয়ার পরিস্থিতি তৈরি হলেও শেষ অবধি সেখানে যাননি শুভেন্দু অধিকারী। 2021 সালের ডিসেম্বরে রাজ্যের লোকায়ুক্ত বাঁচতে বিধানসভায় মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা ও স্পিকারের বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকে না গিয়ে লোকায়ুক্ত নিয়োগ নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী। 2022 সালে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ঠিক করতে বিরোধী দলনেতাকে বৈঠকে আমন্ত্রণ জানায় রাজ্য সরকার। শেষ মুহূর্তে বৈঠকে যোগ না দিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতার অনুপস্থিতিতেই মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই তিনি এবার নিজে মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিলেন তাকে বৈঠকে ডাকার। ওর নিজের দলেই তো সেই একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, ফলে নিজের দলটা শুদ্ধিকরণ না করে উনি অন্যকে পরামর্শ দিতে যাচ্ছেন, এটা কি করে হতে পারে? উনি বরং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে গৌতম আদানিতে বিজেপি কি বলবে এইসব পার্টি লাইনগুলো ঠিক করে আসুন। তৃণমূলে থাকাকালীন বিজেপি যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলেছে সেই তালিকাটা কি শুভেন্দুবাবু জানেন না? এদিকে শুভেন্দু অধিকারী যখন সংস্কারের জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তাকে বৈঠকে ডাকার প্রস্তাব দিচ্ছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকেছেন। আমাদের মুখ্যমন্ত্রী অন্তত একটু কথা বলেছেন যে 5 টাকা খেলে বলে 500 টাকা খেয়েছে, মানে উনি জানেন যে উনার দলের নেতারা টাকা খান, উনি অবশ্যই জানেন। পশ্চিমবঙ্গের উনি বলছেন রাজনীতিবিদরা ভাবেন, টাকা নেওয়ার আগে 10 বার ভাবেন। পশ্চিমবঙ্গের বুকে কাটমানি শব্দটা জনক তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানে সিএম। এই সমব্যথী প্রকল্প, সেখানেও 200 টাকা কাটমানি, মুখ্যমন্ত্রী বলটা। দেখো, পুলিশ ঘুষখোর জানতাম, আজ জানলাম পুলিশ বালি, কয়লা, মাটি চোর। পুরো পশ্চিমবঙ্গ জানে। আমরা বরাবর স্পেসিফিক অ্যালিগেশন করেছি এই র্যাকেটটা, এই চুরি র্যাকেট, মাটি চুরি, বালি চুরি, গরু চুরি, কয়লা চুরি অপারেট করা হয় থ্রু পুলিশ, টাকা আদান প্রদান হয় থ্রু পুলিশ। আমরা বারবার অ্যালিগেশন করেছি। রাজ্যের পুলিশ মন্ত্রী জানতেন না? আজকে নিচু তলার পুলিশ অফিসার, যারা নিচু তলার পুলিশ কর্মী, তাদেরকে মানে কুমড়ো বলি দেওয়া হচ্ছে। বলির পাঁঠা দিয়ে পাঁঠা বলি না, কুমড়ো বলি করা হচ্ছে। কেন? লাস্ট একটা কথা বলছি, মুখ্যমন্ত্রী এটা করলেন বেসিক্যালি বাংলা সেই পুরোনো বাগধারা আছে না, যে ঝিকে মেরে বউকে বোঝানো, যারা নিচুতলা তাদেরকে একটা বললেন, ওপরে এগুলোকে সাবধানের জন্য। একটা লাস্ট কথা, পুলিশদের হয়ে বলার আজকে কেউ নেই। পুলিশদের যে অ্যাসোসিয়েশনটা ছিল সেটাকে মুখ্যমন্ত্রী ফার্স্ট কাজ করেছেন, সেটাকেই ভেঙে দিয়েছেন। অ্যাসোসিয়েশন থাকলে পুলিশে আজকে বলতেন কথা, বলার কেউ নেই। আমি বলছি সৌম্য, বালি, কয়লা ইত্যাদি ইত্যাদি সমস্ত নিচুতলার পুলিশ কর্মী মুখ্যমন্ত্রী বলছেন, কিন্তু রেশন থেকে শুরু করে শিক্ষা থেকে স্বাস্থ্য সব জায়গায় গ্রেফতার হয়েছে কিন্তু রাজনীতিবিদরা। আপনি বলছিলেন না, তুমি কি বলছো 10 বার ভাবার পরে তারপরে করেছেন, তারপরে গ্রেফতার হয়েছে? রাজনীতিবিদরা ভেবে টাকা না, রাজনীতি সত্যি সত্যি ভেবে টাকা না। পার্থবাবুকে কত ভাবতে হয়েছে ভাবুন তো। আপনি রেশন কেলেঙ্কারিতে কত ভাবতে হয়েছে বলুন তো, ভাবুন তো। ভেবেই তো নিয়েছে। আরে মুখ্যমন্ত্রী বলছেন যে এসব চুরি এসব পুলিশ করছে। আচ্ছা বলুন, মুখ্যমন্ত্রী নিজের দপ্তর, নিজে মুখ্যমন্ত্রী, তার দপ্তরের পুলিশরা নাকি টাকা তুলছে, তো দায় তো আপনার। আপনি আগে ইমিডিয়েটলি নৈতিকতার দায় স্বীকার করে আপনি তাহলে পদত্যাগ করুন। আপনি রেসপন্সিবল আপনি। না, আমি বলছি যে দুর্নীতির কথা কে বলছে? বিজেপি বলছে। পরশু দিনের খবর হচ্ছে 70,000 কোটি টাকা রেশন দুর্নীতি এফসিআই এর মাধ্যমে বিজেপি। গত বছরের যে সিএজি রিপোর্ট বেরিয়েছে 2023 সালে, এ থেকে আরম্ভ করে জেড পর্যন্ত যতগুলো অক্ষর আছে, আপনি প্রত্যেকটা অক্ষর দিয়ে এক বা একাধিক দুর্নীতি আপনি ডবল ইঞ্জিন সরকারগুলোর প্রত্যেকটাতে পাবেন। আপনি যদি বলেন যে ইউপিতে আপনি দেখুন, সেখানে হচ্ছে যে সংখ্যালঘু স্কলারশিপ, সেই সংখ্যালঘু স্কলারশিপের বিপুল দুর্নীতি হয়েছে। এই যে এতগুলো দুর্নীতির ক্ষেত্রে এই দুর্নীতিগুলোকে আমি যদি যোগ করি, সেখানে পশ্চিমবঙ্গের যে দুর্নীতি সেটা বোধহয় শতাংশ আসবে না। দুর্নীতি শতাংশ আসুক আর 100 আসুক কিংবা 0 আসুক, হ্যাঁ একই রকম খারাপ। একটা কথা যে দেখুন, যে আজকে উনি যেটা বললেন না যে নিচের তলার এতে দুর্নীতি হয়েছে, তার জন্য আসলে এটা হচ্ছে কীরকম বলুন তো, অ্যান্টি এস্টাবলিশমেন্ট যে শক্তিটা এসছে না, সেটাকে মিনিমাইজ করার জন্য। আর তৃণমূলে একটা কথা আছে যে নিচের তলার সবাই চোর, মুখ্যমন্ত্রী একা সৎ, তা ওনার মুখ দেখে ভোট দাও, 294টা আসনে উনিই প্রার্থী, পরে তৃণমূল দলটা চালাতে হবে। এই কারণে আমার শুধু একটাই প্রশ্ন আছে, আপনার প্রশ্নটা করে নিই, তারপর আপনি আবার প্রশ্ন করবেন। যে মানে কালীঘাট চত্বরে 35টা প্লট
মুখ্যমন্ত্রীর পরিবারের নামে। এটা তদন্ত কমিটি হোক, কারা দুর্নীতির ফয়দা তুলেছে সেটা তো প্রমাণিত হবে, তারপরে উনি এইসব কথাগুলো বলতেই পারবেন। আচ্ছা, আমার একটা ছোট্ট কথা আছে, সেটা হচ্ছে যে দুর্নীতি তো সব জায়গাতে আছে, পশ্চিমবঙ্গে আছে, অন্য জায়গাতেও আছে ইত্যাদি। এবার অনেক সময় যে দুর্নীতিটা হয় তলার লেভেলে, সেখানে লোকাল পুলিশ, লোকাল রাজনৈতিক নেতা ইত্যাদিদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং নেক্সাস থাকে, এখানেও আছে। তার সবটা যে ওপর থেকে চালিত হচ্ছে তা কিন্তু নয়। এবং এইটা যদি সেন্ট্রালাইজড হতো, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো হেভিওয়েট মন্ত্রীরা এই মুহূর্তে জেলে, আমি জানতাম এটা আসবেই। আমি একবারও বলছি না যে ওপরতলায় হয় না, কিন্তু আমি বলছি যে অনেক দুর্নীতি আছে যেটা ওপর থেকে চালিত হয় না, এবং এটার টোটাল কোয়ান্টিটিটা খুব কম হবে না। ছোট ছোট দুর্নীতি, কিন্তু টোটালটা যদি যোগ করি তাহলে খুব কম হবে না। সেইটাকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে খারাপ হয় না, এইটুকুই বলছি। একটা যে পুলিশ অফিসাররা দুর্নীতিগ্রস্ত বলে সবাই পারসেপশন তৈরি হয়েছে, তাদের কিন্তু প্রমোশন করিয়েছেন উনি। বর্তমান প্রেক্ষাপটে এই বৈঠকের গুরুত্ব আরও বেড়ে যাচ্ছে। তার কারণ, শনিবার বাংলার 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হবে। ফল বেরোবে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা ভোটেরও। অর্থাৎ এই ভোটের ফল বেরোনোর পর রাজ্য ও কেন্দ্রের রাজনৈতিক সমীকরণ কি হবে, তৃণমূলের কৌশল কি, পথ কি হবে, তা নির্দিষ্ট করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সাম্প্রতিককালে তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক নানা বিতর্কিত মন্তব্য করেছেন। আপনি আমদানি করা মাল, আপনি আমদানি করে ম্যানেজ করে মমতা ব্যানার্জির হাতে পায়ে ধরে কোনো রকমে ভবানীপুরে একে ম্যানেজ করে ওকে তুলে একটা বাড়ি কোনো রকমে তুলেছে। তৃণমূলের জামাটা ছেড়ে দিলে গল্প শেষ হয়ে যাবে। দুঃখের ব্যাপার হচ্ছে তৃণমূলের জামা পরে ওকে জেলে ঢুকতে হয়েছিল, এটাই হচ্ছে তৃণমূলের পক্ষে দুর্ভাগ্য। 2 বছর না 2.5 বছর জেলে ছিল, তবে এখন বেলে আছে। এছাড়াও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সৌগত রায় ও ফিরহাদ হাকিম। এনাফ ইজ এনাফ। পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়? আমার মনে হয় সমস্যা হচ্ছে এই যে আত্মসন্তুষ্টি। আত্মসন্তুষ্টি মানে ওরা ভাবছে তো একই সরকার ক্ষমতায় আছে, সুতরাং আমাদের আর কি হবে, এদিক ওদিক তো হবে না। তাই পুলিশ ভাবছে যে যেরকম এই গচ্ছ রুটিন কাজ করি সেইরকম করলেই হবে। জানিয়ে পাল্টা কটাক্ষ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নারদার কেসে তো সৌগত রায়, ববি হাকিম দুজনেই ইনভলভ রয়েছে। কেন রয়েছে? মমতাজির দোষ নাকি এটা? এরই মধ্যে হুমায়ুন কবির আবার অবিলম্বে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে যে পুলিশ দপ্তর, তা অভিষেকের হাতে তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। ডাইরেক্ট সিএম না হলেও, নেত্রী সিএম থাকলেও ডেপুটি সিএম করে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দিলে সাংগঠনিক এবং প্রশাসনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দক্ষতার পরিচয় রাখছেন, দলের পক্ষে আরও অনেক মঙ্গল হবে। আমি পুলিশ মন্ত্রী হিসাবে এই মুহূর্তে ডেপুটি সিএম এবং পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চাই। অভিষেককে দেখে সবাই ইন্সপায়ার্ড হয় এবং নিঃসন্দেহে সংগঠন তো ভীষণ ভালোভাবে কাজ করে। আর অভিষেক যে আগামী দিনে অ্যাডমিনিস্ট্রেশনের টপে আসবে, এটা সম্বন্ধে কোনো তো দ্বিধা নেই। অর্থাৎ তৃণমূলের মধ্যে ক্ষমতার সমীকরণ নিয়ে এখন নানা মুনির নানা মত, যার প্রেক্ষিতে বিশেষজ্ঞদের ধারণা সোমবার কালীঘাটের বৈঠকে কড়া ও স্পষ্ট বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, বুঝিয়ে দিতে পারেন তিনি কি চাইছেন। রিজিওনাল পার্টি তৃণমূল, তার জাতীয় বৈঠক, হাস্যকর ব্যাপার। যুবকেদের কাজ হচ্ছে না, নিয়োগ দুর্নীতি ভয়াবহ, আলোচনা করবেন। লক্ষ লক্ষ ছেলে মেয়ে বাইরে, পরিযায়ী শ্রমিক, আলোচনা করবেন। জিনিসের দাম, মানুষের কাজ, আইন শৃঙ্খলা, এসব আলোচনা করার হিম্মত তৃণমূলের নেই, অথচ মানুষ ওটাতেই আগ্রহী। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এর মধ্যে দেখানো, দেখাতে চাওয়া, এই কথাগুলো বিরোধীরা আনছেন কি করতে? এরই মধ্যে বৃহস্পতিবার নবান্নের বৈঠক থেকে আলুর চড়া দাম নিয়ে প্রশাসনকে কড়া বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আমি আলু বলেছিলাম নিজের রাজ্য আগে পাবে, আমরা বলেছিলাম আমাদের যা প্রয়োজন রাজ্যের সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত বাইরে আলুটা যাবে না। এখন তো দেখছি এরা এক্সপোর্ট পর্যন্ত করতে শুরু করে দিয়েছে। প্লিজ টেক এ স্টপ, কোন পজিশনে আছে এবং আমাকে জানাতে হবে, টাইম টু টাইম মনিটর করতে হবে। অন্য রাজ্যে চলে যাচ্ছে সেটা আপাতত এখন বন্ধ, সরকারি পারমিশন এখন নেই, আপাতত বন্ধ, পরে কি হবে সেটা মমতা দিই সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি 24 ঘন্টার মধ্যেই হুঁশ ফিরল প্রশাসনের। বন্ধ হয়ে গেল ভিন রাজ্যে আলু রফতানি। যে আলু কিনতে গিয়ে আগুন বাজারে রীতিমতো হাত পুড়ছে মধ্যবিত্ত মানুষের। আলুর সঙ্গে ছ্যাঁকা দিচ্ছে পেঁয়াজও। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ থেকে টাস্ক ফোর্স সবই আছে, কিন্তু কারো অভিযানে যে কোনো কাজ হচ্ছে না তা বাজারে গেলে হাড়ে হাড়ে টের পাচ্ছে মধ্যবিত্ত মানুষ। এই প্রেক্ষিতে সরকারকে না জানিয়ে কেন আলু রফতানি করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে বৃহস্পতিবারই ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই এদিন নবান্নে মুখ্য সচিব বৈঠকে বসেন পুলিশ, বাজার সমিতি ও টাস্ক ফোর্সের সঙ্গে। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মুখ্যমন্ত্রী অনুমতি না দিলে ভিন রাজ্যে আলু রফতানি হবে না। সীমানাগুলিতে সেই জন্য কড়া নজর রাখতে হবে পুলিশকে। পুলিশ ও টাস্ক ফোর্সকে লাগাতার অভিযান চালাতে হবে বাজারে। পাশাপাশি হিমঘর থেকে আলু পেঁয়াজ বের করে বাজারে যোগান বাড়াতে হবে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরদিন সকালেই বাজারে নামে টাস্ক ফোর্স। হানাদান সল্টলেকের বিডি মার্কেটে। কলকাতার বাজারে এখন চন্দ্রমুখী আলুর কেজি 38 থেকে 40 টাকা, জ্যোতি আলু বিক্রি হচ্ছে 32 থেকে 34 টাকায়, পেঁয়াজ 70 থেকে 80 টাকা কেজি। টাস্ক ফোর্সের দাবি, দাম নিয়ন্ত্রণে তারা যথেষ্ট সক্রিয়। বাজারে বাজারে লাগাতার অভিযান চলছে। ফোর্স কি করতে পারে, আমরা যাতে এইটা এনফোর্স করা হয় মার্কেটে সেটা আমরা দেখি। এর বাইরে তো খুব একটা আমাদের ভূমিকাও নেই, ক্যাপাসিটি নেই, এবং যা হয় সেই রিপোর্টগুলো আমরা সিএসকে দিই বা প্রিন্সিপাল সেক্রেটারিকে দিই, যে ইমিডিয়েট যে অথরিটি আছে সেখানে টাস্ক ফোর্স তার কাজ তো করছে। নাহলে এই দাম মূল্য আকাশচুম্বী হয়ে যেত যদি আজকে টাস্ক ফোর্সের ভূমিকা এটা না থাকতো। যদিও টাস্ক ফোর্সের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন ক্রেতারা। তাদের প্রশ্ন, টাস্ক ফোর্স যদি এতই সক্রিয়, দামে লাগাম পড়ানো যাচ্ছে না কেন? বেসিক জিনিসগুলো আলু, পেঁয়াজ, এইসব আদা, রসুন তো অমানসিক দাম। মানে আমাদের কথা ছেড়ে দিন, সাধারণ এদের মানে গরিব মানুষদের পক্ষে তো খুবই মুশকিল না। চাল, ডাল, আলু এই কটা যদি জিনিস এত বেশি হয় তাহলে কি খাবে তারা? বিক্রেতাদের দাবি, পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে বলেই খুচরো বাজারে দাম বৃদ্ধি। টাস্ক ফোর্সের লোকজন এলেন, আপনাদেরকে বললেন দাম কমান, মানে এটা কি কোনো লাভ? আমাদের কাছে এসে খুচরো ব্যবসায়ীদের কাছে এসে ভুল করে। যদি যারা আমাদের উপরের যারা মাল দেয় তাদেরকে যদি ধরে, তাদেরকে যদি কন্ট্রোল করতে পারে তাহলে খুচরো বাজার এমনিতেই কম। তারা সেটা তো করে না, খালি আমাদের ছোটখাটো দোকানদারের কাছে এসে হামলা করে। আলুর দাম নিয়ে রাজ্য সরকারকে বিঁধেছে বিরোধীরা। পূর্ব বর্ধমান এবং আমাদের হুগলি বেল্টের এই আলুর সমস্ত বন্ড তৃণমূলের নেতারা কিনে নেন। তাতে উত্তম কুণ্ডু, স্বপন সামন্ত, বেচারাম মান্না এরা ভালো বলতে পারবেন, যে খেলাটা কোথায় হচ্ছে। মুখ্যমন্ত্রী তার কথা বলেছেন, তার কারণ প্রত্যেকটি জায়গায় অনেক কিছু নিয়ম আছে। এর আগের বারও তিনি বলেছিলেন আমি আলু পাঠাবো না, অন্যরা অন্য কিছু পাঠাচ্ছিল না। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। কেন্দ্রীয় সরকারের নীতিতে এই মজুদদার থেকে আরম্ভ করে এই মধ্যস্বত্বভোগীদের এতটা সুবিধা করে দেয়া হয়েছে, তাতে প্রবলেমটা তৈরি হচ্ছে, আর এনারা সেটা মানুষকে ভুল বোঝাচ্ছে। টাস্ক ফোর্স আছে, অভিযানও চলছে, রাজনীতিও হচ্ছে, কিন্তু দাম কমবে কবে? মধ্যস্বত্বভোগীদের আটকাতে না পারলে দামে লাগাম পড়ানো যাবে কি? এদিকে আলুর চড়া দাম থেকে শুরু করে কয়লা পাচার নিয়ে মুখ্যমন্ত্রী যখন পুলিশ প্রশাসনের একাংশের বিরুদ্ধে খড়গহস্ত, তখন একই সুরে প্রশাসনের একাংশকে দায়ী করলেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এই সরকারি কর্মচারীরাই গভর্নমেন্টকে ডোবাচ্ছে। পুলিশ কর্মী ও সরকারি কর্মচারীদের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এই আবহেই এবার আবাস যোজনার বাড়ি নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন হুগলির চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। লোকসভা ভোটে কেন চুঁচুড়া বিধানসভা এলাকায় তৃণমূলকে হারতে হয়েছে তার কারণ খুঁজতে এলাকায় এলাকায় ঘুরছেন তৃণমূল বিধায়ক। বৃহস্পতিবারের পর শুক্রবারও কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে জনসংযোগ করতে আসেন তিনি। এখানেই 5 যোগ্য পরিবারকে বাড়ি না দেওয়ার অভিযোগ করেন খোদ তৃণমূল বিধায়ক।
আমরা তৃণমূল থেকে কিছু পাচ্ছি না, প্লাস্টিকও পাচ্ছি না, কোনো লক্ষ্মীর ভান্ডারও পাচ্ছি না, আর কোনো হেল্পও পাচ্ছি না। আমরা ভোট কি আমরা তৃণমূলকেই দিচ্ছি। বলবো আমরা প্লাস্টিক কিনে লাগিয়েছি, জল্প ছিল বলে টালি ফাঁক দিয়ে ঘরের ভেতরে। এরপরই এদিন দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিককে ফোন করে রীতিমতো ক্ষোভ জানান অসিত মজুমদার। কি শুনবো? আপনাকে পরপর লিস্ট আছে, আপনি একটাও করছেন না। আপনার মতো লোকেরা ইনকোয়ারি করছে বলে গরিব মানুষ বাড়িগুলো পাচ্ছে না, আপনি ফাজলামো মারছেন। চিফ মিনিস্টার বলছেন যে এই লোকগুলো যাতে সবাই পায়, তাহলে যারা ইনকোয়ারি করেছে তারা 2 নম্বরই করেছে। এই সরকারি লোকগুলো গভর্নমেন্টকে ডোবাচ্ছে। যারা প্রকৃত পাবার যোগ্য তাদের নাম বাদ দিয়ে রামসাম যদু মজুর নাম করছে। আমি ডিএমকে বলবো এদের সাসপেন্ড করা দরকার আগে। যাদের আবাস যোজনায় বাড়ি পাওয়ার কথা তারা বাড়ি পায় না, যারা তৃণমূলে নাম লিখিয়ে রয়েছে, যারা পঞ্চায়েত প্রধান উপপ্রধান রয়েছে, তারা এক একটা ফ্যামিলিতে 4-5টা করে বাড়ির টাকা পায় এবং সেটা দিয়ে বাড়ি তৈরি করে না। কেউ বাগান তৈরি করছে, কেউ দোলনা বানাচ্ছে, কেউ ঝাল লন্ডন লাগাচ্ছে, এইসব করছে। টাকাটা পাওয়া নিয়ে কথা, বাড়ি হলো কি না হলো অন্যের বাড়ির ছবি তুলে সেগুলোকে আপলোড করে দেওয়া হচ্ছে। এই ধরনের চোরাকার বাড়ি পুরোপুরি ভাবে এখানে চলছে। মানে আজকে ত্রিপুরা চুচুড়ার বিধায়ক কেন, আজকে বিভিন্ন জায়গার বিধায়কদের ঘিরে ধরা উচিত, কারণ সব জায়গায় এক অবস্থা। এই বিষয়ে মগরার বিডিও বলেন, নিয়মের মধ্যে দাঁড়িয়ে কাজ করছি, সরকারি যা নিয়ম আছে তা আমরা মেনে চলছি। এই দিন বিধায়ককে সামনে পেয়ে বাড়ি না পাওয়ার অভিযোগ করেন এক সিপিএম সমর্থকও। আমাদের আজকে 15 বছর 20 বছর ধরে বলছি, যেহেতু আমরা সিপিএম করেছি আমাদের ঘর বাড়ি করে দিচ্ছে না। আমরা যখন বিধায়ক হিসাবে পঞ্চায়েত হিসাবে কাজ করি তখন দল দেখি না। আমাদের যিনি পঞ্চায়েতের মেম্বার এবং যিনি এখানে আমাদের কাজ দেখেন তিনি ওর নাম পাঠিয়েছে, লাস্টে তো স্বীকার করেছে আর নাম পাঠিয়েছে। ওকে কাল সকালে আমার বাড়ি যেতে বলেছি, দলিল এবং পর্চা নিয়ে যদি হবার মতো হয় করে দেবো। যে কথাটা আমরা এতদিন ধরে বলছিলাম সেই কথাটা স্বীকার করলেন। যাদের নাম আছে তাদের কার কার নাম বাদ যাবে এই কারণে লিস্ট হচ্ছে। মানে এখন এই যে তদন্ত কি সব কি করবে বলছিল, যাদের নাম নেই তাদের নাম যোগ করার জন্য তো কোনো বন্দোবস্ত নেই, বোগাস। যাদের নাম নেই তাদের নাম যোগ করা হবে না। এমএলএ স্বীকার করছেন যে যাদের নাম নেই তাদের নাম থাকা উচিত ছিল। উনি মুখ্যমন্ত্রীকে বলুন যে আপনার লোক দেখানো কাজ মানুষ ধরে ফেলেছে, আমাকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। জনসংযোগে বেরিয়ে প্রতিদিনই নানা অভিযোগ শুনতে হচ্ছে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে। তৃণমূলের অন্দরে এখন কার্যত তুলকালাম পরিস্থিতি। একাধিক বর্ষীয় নেতার মন্তব্যে জল্পনা তৈরি হয়েছে তারা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনাস্থা প্রকাশ করছেন কিনা, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরছেন আরেকটা অংশ। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল আরও একজনের গলায়, তবে তিনি তৃণমূলের কেউ নন, বিজেপির দিলীপ ঘোষ। হ্যাঁ, ঠিক শুনেছেন, দিলীপ ঘোষের গলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা, তাও আবার রাহুল গান্ধীর সঙ্গে তুলনা টেনে। আমি তো অভিষেক ব্যানার্জিকে রাহুল গান্ধীর চেয়ে ভালো নেতা মনে করি। রাহুল গান্ধী প্রায় 30-40টা ইলেকশন ফেল করেছেন, হেরেছেন, আর তিনি রিজেক্ট হয়ে গেছেন এক প্রকার। তার কথাবার্তা ইত্যাদি চেতে অভিষেকের কথাবার্তা অনেক বুদ্ধিদীপ্ত মনে হয় আমার। নেতৃত্বে মানুষ স্বীকার করবে কিনা, পার্টি স্বীকার করে নেওয়া এক কথা, সময় স্বীকার করা অন্য কথা। দিলীপ ঘোষ যখন রাহুল গান্ধীর বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন, তখন তার বুদ্ধিমত্তা নিয়ে পাল্টা খোঁচা দিয়েছে কংগ্রেস। ঠিকই বলেছেন, দিলীপ বাবুর মেধা, তার বুদ্ধিমত্তা, এটা নিশ্চিত খুব দারুণ। গরুর দুধে যিনি সোনা খুঁজে পান, তিনি তো কার মাথা থেকে কি রকম ব্রেনের গিলু খুঁজে পাবেন তিনি বিচার করবেন। তবে রাহুল গান্ধীর তুলনায় এগিয়ে রাখলেও দিলীপ ঘোষ আবার এটাও বুঝিয়ে দিয়েছেন যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ায় আছেন। সে কাজ করছে, এটা ঠিক যে পাবলিকের সঙ্গে সম্পর্ক নাই, আর রাহুল গান্ধীর চেয়ে ভালো পারিবারিক পার্টির নেতা, তো পোল্ট্রি ফার্মে তৈরি করা নেতা, রাস্তায় লড়াই করতে নেতা হননি এরা। যখন পার্টি দায়িত্ব দেবে, সামনে আসবেন, তখন পরীক্ষা হবে নেতৃত্ব গুণ, পাবলিক মানবে কিনা, তার ইমেজে পার্টি চলবে কিনা, বা তিনি জিতাতে পারবেন কিনা, তখন মূল্যায়ন হবে। এখন তো গাছের ছায়া আছেন, বোঝা যাচ্ছে না। দিলীপ ঘোষের বিরুদ্ধে দলেই যে একটা চক্রান্তমূলক তার থেকে এবার ওনাকে সহসভাপতি করে পাঠানো হলো ন্যাশনালি, সেটা থেকে ওনাকে ছেড়ে দেওয়া হলো। ফলে দিলীপ ঘোষের যদি কোনো হতাশা থাকে, দিলীপ ঘোষের যদি কোনো একটা অবসাদ বা বিরক্তির কারণ থাকে, তার যথেষ্ট কারণ আছে। তবু আমি অনুরোধ করব, আপনি অন্য দল করুন, আপনার সঙ্গে রাজনৈতিক বিরোধিতা থাকবে,
কিন্তু হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। দিলীপ ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাগযুদ্ধ একটা সময় বঙ্গ রাজনীতির অন্যতম চর্চিত বিষয় ছিল, কিন্তু সেই দিলীপ ঘোষ এবার যেভাবে অভিষেককে সার্টিফিকেট দিলেন তা উস্কে দিল নতুন জল্পনা। তবে রাহুল গান্ধীর সঙ্গে তুলনা টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেও বাংলার 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণার ঠিক আগে নিজের দলকে কড়া সমালোচনায় বিঁধলেন দিলীপ ঘোষ। মাঝখানে 21-এর পর থেকে আমাদের একটু ডাউনফল শুরু হয়েছে, রেজাল্ট ভালো হচ্ছে না, আমাদের এখন ডাউন যাচ্ছে। সম্প্রতি রাজ্য জুড়ে তোলপাড় ফেলেছিল আরজিকর মেডিকেলে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা। তার বিচার চেয়ে জুনিয়র ডাক্তারদের নেতৃত্বে নজিরবিহীন নাগরিক আন্দোলন দেখেছে কলকাতা সহ গোটা রাজ্য। এমন আন্দোলন যা ইদানিংকালে সফলভাবে করে দেখাতে পারেনি কোনো বিরোধী রাজনৈতিক দল। আরজিকর ইস্যুতে সেভাবে পথে নামতে দেখা যায়নি বিজেপিকেও। উল্টে জুনিয়র ডাক্তারদের আন্দোলন স্থলে গিয়ে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিজেপি নেতাদের। এই প্রেক্ষাপটে সিঙ্গুর নন্দীগ্রামের তুলনা টেনে কার্যত দলীয় নেতৃত্বেরই সমালোচনা শোনা গেছে দিলীপ ঘোষের গলায়। রাজনীতি তো একটা ইস্যুতেই সব পাল্টে যায়, সিঙ্গুর নন্দীগ্রাম ইস্যুতেই হাওয়া পাল্টে গেল। তার আগে পর্যন্ত মমতা ব্যানার্জি তো সিঙ্গুরে হেরে গেছিলেন, ছেড়ে চলে এসছিলেন। তো দেখা যাক, এই যে এত ঘটনা ঘটছে, হয়তো আমাদের পার্টি ঠিক করে সেগুলোকে ইস্যুকে নিতে পারছে না। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। দিলীপ ঘোষের গলায় দলীয় নেতৃত্বের সমালোচনা অবশ্যই প্রথম নয়। এর আগে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে কখনো সুকান্ত মজুমদার, কখনো তথাগত রায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। শীর্ষ নেতাদের মধ্যে একেবারে প্রকাশ্যে বিবৃতির লড়াই। ধরুন আপনি বনাম সুকান্ত মজুমদার, সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি বনাম বর্তমান রাজ্য সভাপতি। প্রথম রাউন্ড হচ্ছে কার কত অভিজ্ঞতা। আপনি বললেন ওনার অভিজ্ঞতা কম, উনি বললেন যে দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি হয়েছে তখন তো তার 6 মাসের অভিজ্ঞতা, আমার তো অন্তত 2.5 বছর সাংসদ হওয়ার অভিজ্ঞতা। মানে আমি বলছি এই প্রকাশ্যে দড়ি টানাটানিটা পার্টির লাভ হচ্ছে দিলীপ দা। কিছু তো ইগোর ব্যাপার থাকে, দ্বিতীয় হচ্ছে হতাশার কারণে এগুলো হচ্ছে। যে পার্টিতে 10-12 ঘন্টা করে কর্মীরা কাজ করতেন যারা, তারা 1 বছর ধরে কোনো কাজই করছেন না, পার্টি রাস্তায় নেই আর পার্টিতে মুভমেন্ট নেই। তো তারা তাদের নিজের জীবন পদ্ধতিকে হিসেবে তৈরি করেছিল, লাইফ রুটিনটাকে তৈরি করেছিল যে আমি এই ঘন্টাটা কাজে দেবো, বাকি আমার চাষবাস চাকরি বাকরি যা হবে, বা বাড়ির লোকও জানতো এই লোকটা আর পাওয়া যাবে না বিকাল হলে। সেই জন্য তারা যখন কাজ পাচ্ছেন না, আর তার সঙ্গে সঙ্গে পার্টির রেজাল্ট যখন ভালো হচ্ছে, আমরা সেই 2016 থেকে এগোতে আরম্ভ করেছিলাম। ভোট জিতছে, পার্টির প্রার্থী জিতছে, এগোচ্ছি আমরা কন্টিনিউ। আরও উৎসাহে কর্মীরা কাজ করেছে, বড় র্যালি করেছি আমরা। তারপর থেকে যখন এরকম একটা ডাউনফল শুরু হয়েছে, সেটা কর্মীরা মেনে নিতে পারছে না। যে শব্দগুলো আমাকে এক্ষুনি বলতে হবে সেগুলো এক অর্থে কুকথাই। এবং আপনার পূর্বসূরি আরেক রাজ্য সভাপতি তথাগত রায় প্রতিদিন আপনার সম্পর্কে বলছেন, কখনো বলছেন ফিটার মিস্ত্রি, কখনো অশিক্ষিত, কখনো ক্লাস 8 পাস, কখনো ভুয়ো শংসাপত্রের দাখিলদার। কি নয়, আমি বলছি তৃণমূল নয়, তথাগত রায় বলছেন। হ্যাঁ, তথাগত রায় থাকতে তৃণমূলের দরকার কি, এটাই বলতে হবে। আপনিও ছাড়ছেন না, আপনিও কখনো পাল্টা আহম্মক, কখনো বিধবা পিসি। দেখুন আপনি দেখুন, যখন থেকে শুরু হয়েছে আমি 1 বছর চুপ থেকেছিলাম। আমি কাউকে অসম্মান আমি আজ পর্যন্ত করিনি, কেউ আমার পিছনে না লাগলে কারোর পিছনে আমি লাগিনি। আপনি আমার একটা স্টেটমেন্ট দেখাতে পারবেন না ব্যক্তি হিসেবে কাউকে আক্রমণ করেছি, যদি সে না বলে। হঠাৎ নীতিটা অত ভদ্রলোক নেই যে যা ইচ্ছা বলবো আমি মেনে নেবো। আমার হাত পা মুখ সব চলে, দেখতে চাইলে আমি দেখাতে চাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নিজের একটা সীমা থাকা উচিত। কার অমর্যাদা হবে আমি যদি বলি, যার যদি মর্যাদা থাকে ভাবা উচিত, সে সীমা যখন ক্রস করে যায় তখন বলতেই হয়। না লোকে ভাবে যে এই লোকটা বোধহয় গন্ডগোলে আসতে কিছু বলছে না। এটা রাজনীতি করি, আমি এখানে প্রবচন দিতে আসিনি। সে কে দাঁড়িয়ে আমার দেখার দরকার নেই। গত লোকসভা ভোটে দিলীপ ঘোষকে চেনা কেন্দ্র মেদিনীপুর থেকে সরিয়ে ঝুঁকিপূর্ণ বর্ধমান দুর্গাপুর আসনে প্রার্থী করা হয়। সেখানে জিততে পারেননি তিনি, তারপর আসন বদল নিয়ে সরব হয়েছিলেন। সেই অভিমানের রেশ এখনো রয়ে গেছে তাঁর গলায়। তো যতদিন রাজনীতি ভালো লাগবে বা সম্ভাবনা আছে মনে হয় ততদিন থাকবো। ভোটে দাঁড়াবেন না, পুরোটাই পার্টির উপরে। পার্টি এবারে দাঁড়াতে বলেছিল আমাকে, যখন চেঞ্জ করলো আমি বলেছিলাম যে আমি নির্বাচন লড়বো না, কারণ রেজাল্ট আমার জানা ছিল। পার্টি যাকে যে দায়িত্ব করতে হয়, তা আমাকে পশ্চিমবাংলার সর্বোচ্চ পদে বসানো হয়েছে খুব সময়ের মধ্যে। এমএলএ এমপি হওয়ার কোনো কল্পনাও ছিল না, আমাকে পার্টি মনে করেছে যোগ্য, আমি দায়িত্ব দিচ্ছি, আমি করে দেখিয়েছি। এমএলএ হয়েছি, এমপি হয়েছি, জিতিয়েছি। পার্টিকে লড়তে শিখিয়েছি, পার্টিকে জিততে শিখিয়েছি। আমার মনে হয় এক প্রকার আমার পার্টির রাজনৈতিক দায়িত্ব প্রায় শেষ হয়ে এসছে। দিলীপ ঘোষের মন্তব্য জল্পনা উস্কে দিয়েছে। তাহলে কি তিনি এবার সন্ন্যাসের পথে? যে দিলীপ ঘোষের নেতৃত্ব বাংলায় লোকসভা নির্বাচনে বিজেপি সর্বকালীন সেরা ফল করেছিল, সেই তাঁকেই কি কোণঠাসা করে সন্ন্যাসের পথে ঠেলে দেওয়া হচ্ছে?
নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারাও কি দিলীপ ঘোষকে নিয়ে উদাসীন? দিলীপ ঘোষের অভিমান কি রাজ্য নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের ওপর? পরিবর্তনের মাধ্যমেই পার্টি বেড়ে চলে এবং দিলীপ দা ছিলেন, তারপরে সুকান্ত মজুমদার হয়েছেন, এরপরে আরেকজন নতুন হবে, এটা চলতেই থাকে। এখানে রাজনীতি ছেড়ে দেওয়ার মানে আমার মনে হয় সেটা কোনো ব্যাপার না। আর দিলীপ দা অনেক সিনিয়র মানুষ, রাজনীতিতে অনেক মানে কি বলবো, তার ভাবনা চিন্তাও একদম অন্যরকম এবং বাংলায় মাটিতে দিলীপ দার মতো মানুষ দরকার নিশ্চয়ই। বারবারই অকপট দিলীপ ঘোষ এর আগেও নিজের রাজনৈতিক জীবন নিয়ে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন। মান অভিমান হলেই নাকি বলেন বিজেপির রাজার পাট থাকলো, রইল ঝোলা চলল ভোলা। আবার সেই খয়েরি হাফ প্যান্ট আর কালো টুপি পরে কুচকাওয়াজে ফেরার কথা বলেন। সত্যি দিলীপদা, আজকের আপনার চারপাশের এই জগৎ ছেড়ে কোনোদিন হয়তো প্রত্যন্ত আন্দামানে আবার সংঘ প্রচারকের জীবনে হাসি মুখে ফিরতে পারবেন? সমস্যাটা কোথায় হয় জানেন? কেন লোকে ছাড়তে পারে না? যখন এই জীবনের মধ্যে সে জড়িয়ে যায়। একজন সাধু ছিলেন, তার জীবনী পড়তে গিয়ে উনি কোথায় যেতেন? আশ্রম বানাতেন, লোকজন ডাকতেন, বড় আশ্রম হয়ে গেল, গাছপালা সুন্দর, বহু লোক আসতে আরম্ভ করলো। তার হঠাৎ দিন বলতে সব মায়া বলে ছেড়ে চলে গিয়ে আবার জিরো থেকে শুরু করতে। তো মানুষের মনের উপর নির্ভর করে। আমি সেদিন আমার জীবন স্তরকে কখনো পাল্টাই না। তখনও যা ছিলাম এখনও তাই আছি। হয়তো একটু কেউ বলছে দামি জুতো পরেছেন আপনি, সকালবেলা হাঁটতে যাই, বলে আরে এইটা পরে হাঁটা যায় নাকি, এই জুতোটা নিন। তো ওয়াকিং শ্যু পরেছি। তখন সাইকেলেও ঘুরতাম, বাইকেও ঘুরতাম। আমার বাইক চড়া বন্ধ করে দিয়েছেন এনারা, চড়তে দেন না, এই আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এখন গাড়িতে চড়তে হয় পার্টির কারণে। এখন আমাকে বড় হোটেলেও থাকতে হয়, আবার পার্টি অফিসেও থাকি আমি, যেখানে পার্টি অফিসে একদম সাধারণ ব্যবস্থা, গরম জলও পাওয়া যায় না, নিজে করে নিতে হয়। আমি সকালবেলা উঠে নিজে জল গরম করে খাই, তারপরে বাথরুম কাজ করে আমি বেড়াতে যাই, মানে যা কিছু মর্নিং ওয়াক ইত্যাদি। সেই 5টার আগে ওঠা অভ্যাস এখনও আমি রাখিনি। আমার রাজনীতিতে ভরসা নেই, তো কখন কী হবে কে জানে, আবার ঘুরে যেতে হবে, ওইটা ঠিক রাখার দরকার আছে। তো সেই জন্য আমার জীবন স্তরের কোনো পরিবর্তন হয়নি। আজকে বললে ছেড়ে চলে যাবো সব। আমি বিধানসভা নির্বাচন তো অনেক দূর আছে, তাতে আমার কিছু যায় আসে না, কোনো মোহ নাই, কিছু নাই। এটা একটা মিশন আমার কাছে। একটা সময় ছিল দিলীপ ঘোষ মুখ খোলা মানেই শিরোনাম। সেই দিলীপ ঘোষ কি আস্তে আস্তে সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন? দিলীপ ঘোষ সেদিন কার্যত দলের সমালোচনায় মুখ খুললেন, সেদিনই তার দলের হইহট্টগোলে উত্তপ্ত হল কলকাতা পুরসভার অধিবেশন। গত সপ্তাহে শুক্রবারই কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা করা হয়েছিল। সেই ঘটনা নিয়ে এই শুক্রবার উত্তপ্ত হল কলকাতা পুরসভার অধিবেশন। তৃণমূল কাউন্সিলরের উপর হামলা প্রসঙ্গে আলোচনা চেয়ে বিজেপি কাউন্সিলররা প্রস্তাব আনলে তা খারিজ করে দেন চেয়ারপারসন। প্রতিবাদে বিজেপি কাউন্সিলরদের হইহট্টগোলে তেতে ওঠে পুরসভার অধিবেশন। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলা নিয়ে কলকাতা পুরসভায় একটি প্রস্তাব আনতে চেয়েছিলেন বিজেপি কাউন্সিলররা। তাদের দাবি সেই প্রস্তাব খারিজ করে দেওয়া হয়। শুক্রবার অন্য একটি প্রস্তাব নিয়ে বলতে গিয়ে সুশান্ত ঘোষের উপর হামলার প্রসঙ্গ টেনে আনেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, কিন্তু তখনও তার মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। অন্য একটি প্রস্তাবের মধ্যে গিয়ে আমরা আলোচনায় এই অংশটাকে তুলে ধরতে চাইলাম, সেখানে আমাদের মাইক বন্ধ করে দেওয়া হলো। আমার বাবা 25 বছর পৌর প্রতিনিধি ছিলেন, সেই সময় তারা বিরোধী ছিলেন। আমি কখনো মাইক বন্ধ হয়েছে বলে অন্তত আজকে যদি পুরসভার ভেতরে কাউন্সিলর গুলি খাচ্ছে, মেয়র বুক চাপড়াচ্ছে যে পুলিশ কিছু করছে না, পুলিশ কিছু করছে না, সেই কথাটা তুলে ধরতে গেলে যদি পুরসভার ভেতরে যদি মাইক বন্ধ করে দেওয়া হয়, তাহলে বিরোধীদের কণ্ঠ কিভাবে রোধ করা হচ্ছে এটা আপনারা চোখের ওপর দেখতে পাচ্ছেন। সজল ঘোষের বক্তব্যের কিছু অংশ কার্য বিবরণী থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন চেয়ারপারসন। কর্পোরেশন আইনে কিন্তু নিন্দা প্রস্তাব নেওয়া যায় না, আইনের বাইরে বলে আমরা নিতে পারিনি। দুবার তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, সে যখন ওয়ার্নিং শোনেনি, ওই বাইরের বহির্ভূত ঘটনা নিয়ে তিনি আলোচনা করছিলেন, সেই জন্য তাকে আইন মতোই বলা হয়েছে যে আপনি যখন আমার চেয়ারম্যানের কথা শুনছেন না, তাহলে এটা এক্সপান্স হবে, এবং তাই জন্য মাইক বন্ধ করে দেওয়া হয়। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। এনাফ ইজ এনাফ। পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়? এদিন কলকাতা পুরসভায় সজল ঘোষ যখন সুশান্ত ঘোষের উপর হামলা নিয়ে বলছেন, তখন সেখানে ছিলেন ফিরহাদ হাকিমও। মেয়র তো বলতে অ্যালাউ করছে না, এটা তো মেয়রের কথাই বলছি আমি। মেয়র তো আমায় চাইছেন আমি বলি, মেয়র চাইছেন, কারণ তো মেয়রের হতাশা কদিন আগে ব্যক্ত করেছেন, এনাফ ইজ এনাফ। ওটা তো আমার কথা ছিল না, আমি তো সেটাই আজকে বলছিলাম প্রতিধ্বনি করে।
তাই আমার ধারণা মেয়র চাইছিলেন, এটা আমি বলি। প্রসেস অফ কর্পোরেশন প্রত্যেকটা কাউন্সিলরের জানা উচিত। আমরা একটা টাউন হলে মিটিং করেছিলাম, সেটাতে অ্যাক্ট অনুযায়ী কিভাবে করতে হয়, কিভাবে করতে হয়, যে কোনো জায়গায় যে কোনো কোশ্চেনের উত্তরে যে কোনো জিনিস দেওয়া যায় না। পুরসভার সিপিএম এবং কংগ্রেস কাউন্সিলরদের বিরুদ্ধেও সরব হন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। আমরা বিরোধী কণ্ঠ বলে স্তব্ধ করে দেওয়া হলো। কিছু সেটিং এখনো বিরোধী আছে, যারা চুপ করে বসে আছে, তারা এই নিয়ে একটাও কথা বলছে না। ওর উচিত ছিল একবার আমাদের সাথে বসা, এটা নিয়ে প্রোগ্রামটা নিয়ে বসা উচিত ছিল। আমরা কোনোটাই সমর্থন করিনি। ওর একটাই ভাষা যে আমাদের এখন যেটা বলেছে সেটাকেই আমি পুনরাবৃত্তি করছি, যে আমাদের পৌর প্রতিনিধিদের কোনো নিরাপত্তা নেই। সেই সপ্তাহে পুরসভার অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিজেপি কাউন্সিলররা। পুরসভায় বিজেপি যখন তৃণমূলের বিরুদ্ধে সরব, তখন আদানি ইস্যুতে সেই বিজেপি কংগ্রেসের আক্রমণের মুখে। পরিবর্তন নেই, তাহলে আমি কি পেলাম? দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো 2017 সাল থেকে বিজেপি যে ইলেকট্রাল ব্যান্ড চালু করলো, তার সবচেয়ে লাভবান হয়েছে তৃণমূল কংগ্রেস। একের পর আমরা সেই তথ্য জানি। তৃতীয় যে বিষয়টা আপনাকে বলতে চাই, এটা কেবলমাত্র পূর্ব কলকাতার জলাজমির ব্যাপার নয়, কার্যত বলা যায় যে শাসক দল যে 17 সালের আগ পর্যন্ত যদি আমি ধরি, বিপুল পরিমাণে টাকা, সেই টাকা শাসক দলের কোথা থেকে এসছে? অধিকাংশ সময় আমরা জমি দখল, বেআইনি চেষ্টা করছি দিনের পর দিন। পরিবেশবিদরা তো নবদা আছেন, বলবেন পূর্ব কলকাতা দখল করা যেভাবে দখল করেছে তৃণমূল কংগ্রেসের লোকরাই দিনের পর দিন বলেছে। তোমরা পরিবেশ শুধু দখল করনি, পরবর্তী প্রজন্মকে দখল করেছো। কত জমি দখল হয়েছে? পরবর্তী প্রজন্মকে দখল করেছে দলকে পারে দেখিয়ে বলতে পারি। পরবর্তী প্রজন্মকে দখল করেছো এবং তোমরা পরিবেশ ধ্বংস করেছো। আমি বলি, দেখুন, আমি আগের পয়েন্টে ফিরে আছি। আমি রাহুল দাকে নিয়ে বিশেষ চিন্তিত, কারণ আমি জানি ও জমির দখলদার নয়, আমি জানি ও অর্পিতা পাইনি, ও 52 কোটি পাইনি, ও খাটের নিচে ওর কোনো খেলনা পাওয়া যায়নি, কিছু পাওয়া যায়নি। কিন্তু এই যে ডিফেন্ড করতে হয়, এই যে মনের সঙ্গে ব্রেনের লড়াই, এতে অসুস্থ না হয়ে পড়ে। আমি আপনাদের কয়েকটা কথা বলবো। দেখুন, এই যে বলছেন না জমি, এই জমি ব্যাপারটা হচ্ছে কিছু জায়গায় জমি আছে, আবার কিছু জায়গায় জমি নেই, সেখানে ওরা জমি ক্রিয়েট করছে বেআইনি নির্মাণ করে। আমি আপনাদের বলবো, এইসব কে আগে করেছে কে পরে করেছে দেখতে যেতে হবে না। তৃণমূলের এই কাউন্সিলরদের 15 বছরে কার কত সম্পত্তি হয়েছে, আমিও 3 বছরের কাউন্সিলর, আমারও দেখা হোক। প্রত্যেকের যদি আপনি হিসেব করেন, আমি লিখে দিতে পারি রতন টাটা, তারপর এদের আম্বানি আদানি, যার উপর যত রাগ আছে, এদের না আম্বানি আদানি তোমাদের না, ওদের রাগ আছে বললাম, হ্যাঁ, এদের যত রাগ আছে, আপনি দেখবেন কারোর গ্রাফ শতাংশের হিসেবে যদি যান, তাহলে আপনি দেখবেন কারোর গ্রাফ মানে থেকে এদের গ্রাফ বেশি। এই যে বললো কিছু জানে না, আমি বলছি বাড়ি যাবার সময় একটা ওই বেআইনি দখল হওয়া একটা হোটেল হয়েছে, যাওয়ার সময় খেয়ে যায় প্রায় প্রতিদিন, অথচ বলছে আমি কিছুই জানি না, মুখ্যমন্ত্রীর মতন। আমি বলছি দেখুন, এগুলো আর কিছু না। বিশ্বনাথদার কথাটা 100 ভাগ একমত, আগে লিখে রেখেছিলাম, বলার স্কোপ পেলাম না, বিশ্বনাথ আগে 6টা মেরে দিল। সেটা হচ্ছে, যদি এই সিস্টেমটা না থাকতো, তৃণমূল দলটাই উঠে যেত পুরো করে খাওয়া। আপনি ভেবেছেন তৃণমূল উঠে গেলে কত মানুষ বেকার হয়ে যাবে, হাহাকার পড়ে যাবে চারদিকে, এই লোকগুলো খাবে কি? মনের সঙ্গে তোমার ব্রেনের না না একদম মানে দেবু তোমাকে খুব ভালোবাসে, ও তো ভালোবাসার জন্য বলবি, কিন্তু দেবু খুব ভালো ছেলে, ও আমি জানি, বিশ্বাস করি ও কামিনী অঞ্চলের ব্যাপারে নেই, আমি বিশ্বাস করি ও টাকা দিয়ে টিকিট পাইনি, আমি বিশ্বাস করি। আরে কামিনী কাঞ্চন তো আমরা বলি, আর তোমরা করে দাও। আমি জানা বলি ও খুব ভালো ছেলে, পার্থদা দেখা না, মুশকিলটা কোথায়? পার্থদা দেখা মুশকিলটা হচ্ছে অন্য জায়গায়। সুপ্রিম কোর্ট আগে বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে যে প্রত্যেক রাজ্যে নাকি এসটিএফ করতে হবে। তো এই সোর্সটা কোথা থেকে এসেছে? কেন দুর্বৃত্তায়ন শুরু হয়েছে উত্তরপ্রদেশ। তুমি এনসিএম রিপোর্ট দেখো, যেখানে পশ্চিমবঙ্গের স্থান তুমি কোথায় পাবে? উত্তরপ্রদেশে মারা গেছে বলতে পারবে, কটা জনপ্রতিনিধি উত্তরপ্রদেশে মারা গেছে বলো। বলো না এনসিআরবি রিপোর্ট ছোট করে তোমরা দাঁড়িয়ে মেরেছো, পুলিশ কর্তাকে দাঁড়িয়ে ঝাঁসিতে মেরেছো। রাহুল দাকে জিজ্ঞাসা করা হয়েছে, ভাগ্যে জিজ্ঞেস করেন তোমার বয়স কত, তৃণমূলের নেতাদের জিজ্ঞেস করো বয়স কত, বলবে 34 বছর। ভারতবর্ষ কতদিন স্বাধীন হয়েছে, বলবে 34 বছর। বলতে পারে। এখন মুশকিল হচ্ছে 34 বছরের সরকারের স্লোগান ছিল শিল্প আমাদের ভিত্তি, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আর আজকের সময়ের স্লোগান কি দাঁড়িয়েছে তৃণমূলের নেতাদের স্লোগান কি? প্লট আমাদের ভিত্তি, ফ্ল্যাট আমাদের ভবিষ্যৎ। প্লট আর ফ্ল্যাট, প্লট হচ্ছে ভিত্তি, ফ্ল্যাট ভবিষ্যৎ। সরকারি টাকা নয় ছয় করা ছাড়া তো আর কোনো জায়গায় রোজগার নেই। তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে ফ্ল্যাট বানাতে হবে, বেআইনি জমি দখল করতে হবে, এবং তার জন্য দাবাদাবি। দেখবে তৃণমূল কংগ্রেসে
চাহিদা এমএলএ হওয়ার জন্য চাহিদা বেশি নেই, কাউন্সিলর হওয়ার জন্য চাহিদা আছে, কারণ কাউন্সিলরের থেকে টাকা সরাসরি কালীঘাটে হচ্ছে পৌঁছয়। এখন তৃণমূল কংগ্রেস না, নাম হচ্ছে টাকামূল কংগ্রেস, লোকে বলছে টাকামূল কংগ্রেস। দেখবে মানুষ, সাধারণ মানুষ দেখবে যত খারাপ অবস্থা হয় গরিব মানুষের, দেখবে লটারি তত বাড়বরন্ত হয়। বঙ্গলক্ষ্মী সুপার উঠে গেছে, সেই সাধারণ মানুষ ঢেলে তৃণমূলকে ভোট দিচ্ছে। দেখো না, মানে দিচ্ছে এখনো কিরকম ভোট হচ্ছে আমরা জানি তো। এই 23 তারিখও দেখবো, বলতে পারবো না। এই 6টা ভোট দিয়ে বা ইলেকশন দিয়ে বিচার করা যায় না, কিন্তু আগামীতে নিশ্চিতভাবেই বিচার হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এখানে আলোচনায় এসে গেছে, তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় না থাকে, তৃণমূল কংগ্রেস একটা বেনিফিশিয়ারি বাহিনী তৈরি করেছে। আমি যে কথা বলি, চুবাই, চুন, বালি, ইট সাপ্লাই, সিন্ডিকেটের বাহিনী, একটা বেনিফিশিয়ারি তৃণমূলের নেতাদের আশেপাশে দেখবেন। কারণ এমএসসি করে চাকরির সুযোগ নেই, পাশ করে কাজের সুযোগ নেই, কারখানার সুযোগ নেই, শিল্পর সুযোগ নেই, শুধু তৃণমূলের নেতাদের পাশে ভনভন করে ঘুরতে হবে। তুমি চলে যাও না সুমনদার 73 নম্বর ওয়ার্ডে, আমি 5টা পার্টি অফিসের নাম বলতে পারি এখনো, সব মহিলারা বসে রয়েছে, শুধু পাওয়ার আশায় একটু চলকে পড়বে, ওপর থেকে একটু পড়বে, নেতাদের থেকে পড়বে, একটা চাকরি, একটা কাজ তার সুযোগ নেই। তৃণমূলের সিন্ডিকেটের বাহিনীর পাশে তারা হচ্ছে ঘুরে বেড়াবে। আমি বলছি অন্য কথা ছেড়ে দিন, শম্ভুনাথ কাউটাও ছেড়ে দিন, আমি বলছি মুখ্যমন্ত্রীর ভাইরা কি ছিলেন, কি হয়েছেন, মুখ্যমন্ত্রীর ভাইরা তারা কি প্রভাব প্রতিম হয়েছেন, কতটা, কত ফ্ল্যাট, কত জমি, কত সম্পত্তি, অন্য কিছু ছেড়ে দিন। 73 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 73 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার বউ, কার্তিক ব্যানার্জির বউ, কত টাকা সম্পত্তি এখন, মমতা ব্যানার্জির বাড়িতে থাকেন, কত টাকা সম্পত্তি, এত কিছু জানা, কি করেন, কোন কাজ করেন, সব জানে, সমস্ত জানে, মানুষকে বোঝাতে পারে না, মানুষকে বিশ্বাস করাতে পারে না। মানুষ এখনো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে, এদের কোনো জায়গায় নেই। মহাশূন্য বিল বিশ্বাস করছে না, ওকে ডিপেন্ড করো প্লিজ। আমি বলি, আমরা ছড়া পড়তাম, দিনের বেলায় কৌটো নাচায়, রাতে করে বলতে দেবে না। আমি আবার কলকাতায় দাঁড়িয়ে নয়াঞ্জলি ভরে বেপরোয়া বাড়ি তৈরি হয়েছে। এবং উনি যাদবপুর ইউনিভার্সিটির সমীক্ষার কথা বলছিলেন, সমীক্ষায় বলা হচ্ছে সয়েলটা প্রপারলি টেস্ট করা হয়নি এবং সয়েল যথেষ্ট স্ট্রং নয়, তার উপরও এত বড় বড় বাড়ি তৈরি করা হয়েছে। কোটি কোটি টাকা নবদার কথাই বলতে গেলে হচ্ছে সোনার খনি। আমি বলছি জয়ন্ত, রাজপুর সোনারপুর পুরসভা 2 নম্বর ওয়ার্ডে এই একদম বেআইনিভাবে জলাভূমি বোঝাইয়ের অভিযোগ। গত বছর ফেব্রুয়ারিতে সোজা পুরসভার এক্সিকিউটিভ অফিসার গেলেন, ছবি তোলার চেষ্টা করলেন, মোবাইল ফোন, কাউন্সিলরের অনুগামীরা, কাউন্সিলরের নেতৃত্বে, তিনি অনুপস্থিত নন, তার নেতৃত্বে গিয়ে মোবাইল ফোন কেড়ে নেওয়া হলো, হামলা করা হলো। কে অভিযোগ করছেন? না পুরসভার এক্সিকিউটিভ অফিসার। এই তো ছবি। মনে রেখো, হাইকোর্টে যে মামলাগুলি হয়েছে সেখানে রাজ্য সরকারকে অ্যাফিডেভিট দিতে বলা হয়েছে, রিপোর্ট জমা দিতে বলা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে রিপোর্ট জমাই দেওয়া হয়নি। তোমাকে বলি, অভিযোগ এখন আর মানুষ জানায় না, কারণ মানুষ জানাতে ভয় পায়। একটা সময় ছিল, আমরা এই নবধারাও ছিলেন, বারবার মামলা করেছি মহামান্য কলকাতা হাইকোর্টে, গ্রিন বেঞ্চে। এখন মানুষ চুপ করে গেছে, কারণ মানুষ বুঝে গেছে যে অভিযোগ জানিয়ে কোনো লাভ নেই। থানাতে অভিযোগ জানালে থানাগুলি আজকাল বলছে যে এই অভিযোগের কাগজটা ধরলাম, এর জন্য আমাকে 30,000 টাকা দিতে হবে। কাজেই মানুষ এখন আর যায় না। তুমি বললে সরকারি অফিসারদের ঘিরে ধরেছে, ভেবে দেখো কোনো সাধারণ মানুষ যিনি সমাজসেবী, সমাজকর্মী, তিনি যদি থানায় যান একটা অভিযোগ জানাতে, তিনি প্রাণ নিয়ে ফিরতে পারবেন কিনা সন্দেহ। কে তাকে প্রোটেকশন দেবে? আজ না না, তপন দত্ত, আপনি এখন নেতার কথা বলছেন, এরকম ঘুরে ঘুরে মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে। মানে এরকম তুমি নেতাদের কথা বলছেন, মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই যে সোনার খনি এবং এই যে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, সেটাকে ভরে যে বেপরোয়া বাড়ি তৈরি হয়েছে, সেটা কিন্তু বলে দেওয়ার দরকার হয় না। মানুষ নিজে দেখছে। বললেন যেহেতু কলকাতা পৌরসভা কত ওয়ার্ডের কথা বলছেন, বেআইনি বাড়ির কথা আলাদা, যে বেআইনি বহুতল নির্মাণ হচ্ছে কোথাও আমি জানি না, কিন্তু আমি শেষ করি কলকাতা পৌরসভা সেখানে দাঁড়িয়ে দলিলে যদি 1981 আগে দলিলে যদি লেখা থাকে যে ওখানে কোন মানে ট্যাঙ্ক ছিল, সেটা অন্য কথা, না হলে স্যাটেলাইট রিপোর্ট দেওয়া হয় যে ওখানে ট্যাঙ্ক ছিল কিনা। আদারওয়াইজ কোন রিপোর্ট ছাড়া যদি ক্লিয়ারেন্স না দেয় হেরিটেজ বা এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, তাহলে তুমি স্যাংশনই পাবে না কলকাতা পৌরসভায়। একদম স্ট্রিক্ট
3800 এইসব কথা বলে লাভ নেই। কর্পোরেশন স্যাটেলাইট ম্যাপিং করে 3800 ওয়াটার বডি ফিলিং হয়েছে, এটা পরিষ্কার আইডেন্টিফাই করে কোর্টে জমা দিয়েছে রে ভাই। এই বছর জুলাই মাসে কোর্টে জমা দিয়েছে, বুঝিয়ে বিক্রি হয়ে যাচ্ছে। কিসের স্যাটেলাইট ছবি? জমি কেলেঙ্কারির অভিযোগ নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, তখন জাতীয় রাজনীতি উত্তাল মার্কিন মুলুকে ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে ওঠা বিস্ফোরক অভিযোগ নিয়ে। নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ শিল্পপতি বলে পরিচিত গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া মাত্র বৃহস্পতিবার গৌতম আদানিকে গ্রেফতার করার দাবি তোলেন রাহুল গান্ধী। अमेरिकन एजेंसी ने कहा है कि इन्होंने क्राइम किया है, और अमेरिकन एजेंसी ने कहा है कि इन्होंने हिंदुस्तान में क्राइम किया है, ब्राइब्स दी हैं, ये सब वहां बोला जा रहा है, और प्रधानमंत्री यहां कुछ नहीं कर रहे हैं। और मैं आपको बताता हूं कुछ नहीं कर सकते। अदानी जी का अरेस्ट होना चाहिए, आज अरेस्ट होना चाहिए। আর শুক্রবার গৌতম আদানিকে গ্রেফতার করে আমেরিকার হাতে তুলে দেওয়ার দাবি তুললেন অন্ধ্রপ্রদেশের কংগ্রেস সভানেত্রী। তাও এমন একটা সময় যখন মার্কিন মুলুকে চাপ আরো বেড়েছে আদানির। কারণ নিউ ইয়র্কের আইনজীবী যোশিতা সিং বলেছেন, ভারত থেকে তাকে প্রত্যর্পণের চেষ্টার পথে হাঁটতে পারে মার্কিন প্রশাসন। পাল্টা রাহুল গান্ধীকে একহাত নিয়েছে বিজেপি। वो कहेंगे जी हमारा एक मकसद है कि हम नरेंद्र मोदी जी की क्रेडिबिलिटी को डेंट करेंगे, डिमोलिश करेंगे। সংবাদ সংস্থা সূত্রে দাবি, ভারতীয় ধনকুবের গৌতম আদানি ও তার ভাইপো সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আমেরিকায়। ভারতের সৌর প্রকল্পের জন্য ভারতীয় সরকারি আধিকারিকদের 2237 কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে গৌতম আদানি ও তার ভাইপো সহ 8 জনের বিরুদ্ধে। 2020 সাল থেকে 2024 সালের মধ্যে এই ঘুষ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। আমেরিকা থেকে যে বিপজ্জনক অভিযোগ উঠলো, এটার সঙ্গে দেশের মান সম্মান জড়িত। শেয়ার বাজারে তার বিরাট প্রতিকূল একটা প্রভাব পড়ছে, নেতিবাচক প্রভাব পড়ছে। ফলে প্রধানমন্ত্রীকে তো ক্লারিফাই করতে হবে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার কি অবস্থান নেবে। তার বন্ধুস্থানীয় তাদের বিরুদ্ধে বিজেপি ঘনিষ্ঠতার যে অভিযোগ আছে, যদি ওই ঘটনার আমেরিকার ঘটনা আসে, তাহলে দেশের মধ্যে যে অভিযোগগুলো উঠেছে সেগুলোর তদন্ত হবে কিনা, সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে তো বয়ান দিতে হবে। শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানিয়েছেন, গৌতম আদানির বিরুদ্ধে ওঠা ঘুষের অভিযোগে তদন্ত চলবে, তবে এর প্রভাব যে দুদেশের সম্পর্কের উপর পড়বে না তা নিয়ে আশ্বাসের সুরে তিনি এও বলেন, আমরা বিশ্বাস করি যে আমেরিকা এবং ভারতের সম্পর্ক শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। गिरफ्तार करना चाहिए, राहुल गांधी ने ठीक कहा। Adani's case, truth has to come out. That's why we demand a JPC probe. That is why we demand Mr. Adani should be taken under custody. আমেরিকায় ওঠা ঘুষের অভিযোগ এবং তারপর কেনিয়ায় বিমানবন্দর সম্প্রসারণ চুক্তি বাতিলের বিষয়ে আদানি গ্রুপের কাছে ব্যাখ্যা চেয়েছে স্টক এক্সচেঞ্জ। গৌতম আদানির চাপ বাড়ছে দেশেও। গৌতম আদানিকে গ্রেফতার করার দাবিতে শুক্রবার টামাক স্ট্রিটের সেবির অফিসের সামনে বিক্ষোভ দেখালো পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস। যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি তদন্তের দাবি জানিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও ওঠে স্লোগান। দীর্ঘদিন ধরে আমাদের নেতা রাহুল গান্ধী পার্লামেন্টের ভেতরে বারবার আদানি এবং মোদির যে গোপন সমঝোতা তার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। নরেন্দ্র মোদী সুকৌশলে তার উত্তর এড়িয়ে গেছেন। আমরা আদানির গ্রেপ্তার চাইছি এবং পার্লামেন্টে জেপিসি দাবি করছি, পাশাপাশি অবিলম্বে সেবির যিনি চেয়ারপারসন আছেন তার পদত্যাগ দাবি করছি। আদানি ইস্যুতে বিজেপিকে কোণঠাসা করতে পাটনাতেও বিক্ষোভ দেখায় কংগ্রেস। FBI has given full chronology of the evidence that they have found. So I think it's a perfectly legitimate demand. So we have asked for his arrest. ये शुरू से लगे हुए हैं भारत को कैसे बदनाम करें, विदेशों में जाके गाली देना, देश के अंदर। ये कांग्रेस की सोची समझी राहुल जी की नीतियां है। वैसे राहुल जी को আদানি ফোবিয়া ভি হ্যায়। আমি যদি বলি যে বিজেপি নেতারাই এইবার নয়, এইবার সম্বিত পাত্র অত্যন্ত সচেতন হয়ে যেটা বলেছেন সেটা গতবার বললে বিজেপির সমস্যা কমতো না। যদি আজকের মতো সেবারও বিজেপি বলতো যে কোর্টে মামলা হচ্ছে, বিচার হচ্ছে, কোম্পানি বুঝে নেবে, এর সঙ্গে বিজেপির কোনো বা কেন্দ্র সরকারের কোনো যোগ নেই, সেবার কিন্তু বলা হয়নি। মানবে না, মনে হয় 2014 আগে আদানি শিয়ালদা স্টেশনে নিমেন দাঁতন বেচত, হয়তো হতে পারে, আমি জানি না। আমি দেখছিলাম টাইম ফ্রেমটা খুব ইম্পর্টেন্ট এই কেসটা। ঠিক 2021-22 কোন স্টেট, যেখানে যেখানে নামগুলো আছে, ছত্তিশগড়, কে ছিল ভূপেশ বঘেল।
অন্ধ্রপ্রদেশ ওয়াইএসআর এর সরকার, তামিলনাড়ু ডিএমকে, তারপর এতে তামিলনাড়ুতে কে ছিল? ডিএমকে। ওড়িশায় কে ছিল? বিজেডি। আচ্ছা, এখানে বিজেপি কোত্থেকে আসলো? ফার্স্ট। সেকেন্ড, আদানির বিরুদ্ধে প্রচুর অভিযোগ, অবভিয়াসলি থাকা উচিত, কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে তার জন্য কোর্ট আছে। হিন্ডেনবার্গ নিয়েও তো কোর্টে গেছিলো, তার রেজাল্টটা কি আমরা জানতে চাই, এটা নিয়েও কোর্টে যাওয়া উচিত আমার মনে হয়। রাহুল গান্ধী দেশের লিডার অফ অপোজিশন, নিশ্চয়ই কোর্টে যাবেন। তো প্রশ্ন হচ্ছে, বিজেপির যে কটা স্টেট আছে সব কটা স্টেট মিলে আদানি কন্ট্রাক্ট পেয়েছিল রাফলি 60,000 crore। সেখানে অনলি রাজস্থানে তখন কংগ্রেস সরকার ছিল, তারা আদানিকে কন্ট্রাক্ট দিয়েছিল 58,000 crore। এটা মানে ডুয়েল ব্যাপার লাগছে না? আদানি হচ্ছে বিজেপি সরকারের শেল কোম্পানি, এর সিও হচ্ছে এত বড় কথা বলছে শেল কোম্পানি। কেন বলছি তার কারণ, মানে থ্রু আদানি বিজেপির টাকা খাটে। হ্যাঁ, কারণ সুমনদা দেখবেন যে অদ্ভুত ব্যাপার, ভারতবর্ষে কোনো শিল্পপতিকে তো দেখা যায় না যে প্রধানমন্ত্রী যাচ্ছেন তার সঙ্গে প্লেনে যাচ্ছেন, তারপরেই কন্ট্রাক্ট সাইন হচ্ছে আর কি। আবার দেখবেন শিল্পপতি বা আবার পরে যাচ্ছেন, তারপরে কন্ট্রাক্ট সাইন হচ্ছে, প্রধানমন্ত্রী যাওয়ার ঠিক পরেই। দেখবেন প্রতিরক্ষা খাতে দেখবেন এই এহেন রত্ন যার বিরুদ্ধে এত অভিযোগ, তাকে 11টা সমুদ্র বন্দর, কয়লার খনি, তারপরে তাকে 8টা বিমানবন্দর দেওয়া হচ্ছে একটার পর একটা। আমি দেখছি একতরফা। আমরা বলছি যে দিল্লিতে বৃষ্টি পড়লে ইউপিএ সরকারের সময় যদি বৃষ্টি পড়তো, পার্লামেন্ট তো হইহল্লা করে দিত, এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, জেপিসি চাই। তরুণ জ্যোতি এত বড় অ্যাডভোকেট, এত কথা বললো, আদানির আমি অ্যাডভোকেট নয়, অথচ আদানিকে এত কথা বললো। আচ্ছা, তদন্ত আমি না খাएंगे না খাऊंगा না খানে। ও আদানিকে ডিফেন্ড করেনি, ও বলেছে আদানি, আমি বলছি আদানির ব্রিফকেসে শুধু ওদের নয় সবার হাত ঢুকে আছে। ভালো কথা তো, আমার কথা হচ্ছে অমৃতকাল চলছে তো, এত তো অমৃতকাল চলছে। সুমন না, খাऊंगा भी खाने भी दूंगा, এখন খাऊंगा আর খানে भी दूंगा। আরে ভাই, একটা জেপিসি চাইছে, জেপিসি করে নাও না। দ্বিতীয় প্রশ্ন যেটা থাকবে সেটা স্বচ্ছতা নিয়ে। গৌতম আদানি কবে এলেন, কেন হঠাৎ বিজয়া সম্মেলনীতে লেটার অফ ইন্টেন্ট তার হাতে দেওয়া হলো এবং তাতে তিনি স্বাক্ষর করলেন, কবে চলে গেলেন সেটাও রাজ্যের মানুষ আজ অবধি পরিষ্কার জানতে পারল না। আমি প্রথমেই বলবো সুমনদা, সেটা হচ্ছে যে আজকের ভারতবর্ষের প্রেক্ষিতে যারা সবচেয়ে বড় শিল্পপতি, সেই শিল্পপতিদের মধ্যে থেকেই তো গিভেন অপশানগুলোর মধ্যে থেকেই তো নিয়ে আসতে হবে যদি ইনভেস্টমেন্ট নিয়ে আসতে হয়। তো সেই অর্থে 2021 আপনি যেটা বললেন টাইমলাইন দেখিয়ে, 2022 যেটা বললেন, তারপর 2023-এ বিজিবিএস মানে আমাদের এখানকার যে গ্লোবাল সামিট, সেই গ্লোবাল সামিটে উনি বলেছিলেন, মুখ্যমন্ত্রী বললেন যে আমরা দরপত্র খুলে দিচ্ছি। তার মানে বোঝা গেল যে এখানে আদানি ইনভেস্ট করতে চাইছেন না। তো কেন ইনভেস্ট করতে চাইছেন না সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং যারা অন্তর্তদন্তমূলক কাজকর্ম করেন, সাংবাদিকতা করেন, তারা প্রচুর লেখা লিখেছেন, সেগুলো সবই ইন্টারনেটে পাওয়া যায়। আমি আজকে দেখছিলাম যে তার মধ্যে বেশ কিছু তথ্য আমি আসছে। সংবাদ মাধ্যম দেখবই না, আমি দেখবো যে রাজ্য সরকার অ্যানাউন্স কি করছে। আমরা শশী পাঁজাকে, আমি বাড়তি সময় দেবো আপনাকে, শশী পাঁজাকে জিজ্ঞেস করেছিলাম। শশী পাঁজা বলেন যে তাজপুর বন্দর নির্মাণের প্রাথমিক লেটার অফ ইন্টেন্ট সর্বোচ্চ দর হাঁকা আদানি গ্রুপের নাম করে সংস্থাকে দেয়া হয়েছিল। তারপর কেন্দ্র সংস্থার 4টি মন্ত্রক সে বিষয়ে ছাড়পত্র চাওয়া হয় ইত্যাদি ইত্যাদি, কিন্তু আদানিরা আছে না নেই এই শব্দটাই তিনি ক্লিয়ারলি উচ্চারণ করতে পারেন না। মানে বাংলার মানুষ এই স্বচ্ছতা তো সরকারের কাছে এক্সপেক্ট করে যে তাজপুরে আদানিরা আছেন না নেই, এটা এখনো সামনে আসে না। যখন উনি ওখানে দরপত্র চাওয়ার কথা বলছেন, তখন এটা আন্দাজ করে নেওয়া যেতে পারে যে আদানি হয়তো ওখানে নেই, অন্য কোনো সংস্থা আসুক, এটাই চাওয়া হচ্ছে। ওইখানে যে কথাগুলো এসেছিল তার মধ্যে একটা প্রথম কথা মুখ্যমন্ত্রী এবং সরকারের তরফ থেকে বারবার করে বলা হয়েছিল, ডাইরেক্ট যে এমপ্লয়মেন্ট হবে সেটা 25,000 এমপ্লয়মেন্ট হবে, ইনডাইরেক্ট যে এমপ্লয়মেন্ট হবে সেটা 1 লক্ষ এমপ্লয়মেন্ট হবে। শোনা যায় যে এখানে যে এই যে লেবার ইনসেন্টিভ যে প্রজেক্ট, সেই প্রজেক্টে আদানির আপত্তি ছিল। তার কারণ এত বেশি সংখ্যক লোককে কাজ দিতে হবে, কারণ এই যে ক্রনিপুঁজির চেহারাটাই হচ্ছে যত কম সংখ্যক মানুষকে কাজ দেবো এবং যত বেশি সংখ্যক মানুষকে আমি মুনাফা নিয়ে আসবো। বুঝলাম, কিন্তু আমি আর আপনি কেন চর্চাটা করব শোনা যায় এর ভিত্তিতে? আমি বলছি সরকার, নির্বাচিত সরকার কেন জানাবে না মানুষকে? দেখো, এলওআই লেটার অফ ইন্টেন্ট একটা নন বাইন্ডিং ডকুমেন্ট, কিন্তু যাই হোক এত বড় একটা পোর্ট হচ্ছে, এত ডিপ সি পোর্ট, সেন্ট্রাল গভর্নমেন্টে প্রায় 50,000 crore ইনভেস্টমেন্ট থাকবে, রাজ্যের ইনভেস্টমেন্ট থাকবে, এত কিছু জব ক্রিয়েট হবে, তাহলে গ্লোবাল টেন্ডার হবে না সুমনদা? এই বিজিবি এটা অদ্ভুত জিনিস, পাবলিকের টাকা একটা মহোৎসব। এই যবে থেকে শুরু হয়েছে সেখানে খালি মৌ হয়, MOU, এবং সেই MOUগুলো মৌমাছি হয়ে কোথায় উড়ে চলে যায়। 25 লাখ কোটি টাকার ইনভেস্টমেন্ট তো মানে হয়ে গেছে যা হিসাবে। যদি দেখা যায় প্রত্যেক বাড়ি থেকে ডেকে ডেকে বলবো আয় খুকু আয় তোকে চাকরি দেবো, চাকরিগুলো যায় কোথায়? নাটক হয় এগুলো। না চাকরি দেবো। আমি তো আপনাকে আপনি যে ব্রিফ নিচ্ছেন তখন থেকে বারবার বলছেন যে আমি আদানি হয়ে বলছি না, কিন্তু আসলে আপনি আদানি হয়ে বলছেন।
আপনি কেন দাঁড়িয়ে রয়েছেন আদানিকে নিয়ে? আদানি ডুবলে বিজেপিও ডুবে যাবে। আদানির যে মুনাফা, সেই মুনাফার সঙ্গে আমার সম্পর্ক নেই। 2014 সালে আদানির যে র্যাঙ্ক ছিল 619। 23 নভেম্বর শনিবার রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ হতে চলেছে। নৈহাটি, হারোয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাট বিধানসভা কেন্দ্রের ভোটের রেজাল্ট আউট। এই 6 আসনের বিধায়করা গত লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছেন, ফলে তাদের বিধানসভা কেন্দ্রগুলি বিধায়ক শূন্য হয়ে পড়েছে। যেমন পার্থভৌমিক ব্যারাকপুরের সাংসদ হয়ে যাওয়ায় বিধায়ক শূন্য নৈহাটি, তেমনি জুনমারিয়া মেদিনীপুর কেন্দ্র থেকে লোকসভা ভোটে জয়ী হওয়ায় মেদিনীপুর বিধানসভা কেন্দ্র বিধায়কহীন হয়ে পড়েছে। তালডাংরার তৎকালীন তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী বর্তমানে সাংসদ। সিতাইয়ের বিধায়ক ছিলেন জগদীশ বর্মা বাসুনিয়া, গত লোকসভা ভোটে জিতে বর্তমানে তিনি কোচবিহারের সাংসদ। একইভাবে মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা এবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছেন, ফলে মাদারিহাট কেন্দ্রে উপনির্বাচন হয়। তবে বসিরহাটের সাংসদ হাজী নুরুল ইসলামের সম্প্রতি মৃত্যু হয়েছে। হারোয়া আসনে বিধায়ক পদ ছেড়ে সাংসদ হয়েছিলেন তিনি। যে 6টি বিধানসভা আসনে ভোট হয় তার মধ্যে গতবার 5টিতে জিতেছিল তৃণমূল, শুধুমাত্র মাদারিহাট ছিল বিজেপির দখলে। লোকসভা ভোটেও বিধানসভার সমীকরণটা খুব বেশি বদলায়নি। লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী নৈহাটিতে তৃণমূলের সঙ্গে বিজেপির ব্যবধান প্রায় 15,500। হারোয়ায় তৃণমূল এগিয়েছিল 1 লাখের বেশি ভোটে। মেদিনীপুরে অবশ্য তৃণমূলের থেকে মাত্র 2000 ভোটে পিছিয়ে ছিল বিজেপি। তালডাংরায় তৃণমূল এগিয়েছিল প্রায় 8,500 ভোটে। সিতাইয়ে ব্যবধানটা 28,000-এরও বেশি। মাদারিহাটে অবশ্য তৃণমূলের চেয়ে এগিয়েছিল বিজেপি। আমি কনফিডেন্ট যেখানে যেখানে ভোট হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি বা এনডিএ জিতবে, যেখানে যেখানে মানুষ ভোট দিতে পেরেছে। আরবান এলাকায় 74টা মিউনিসিপ্যালিটিতে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে লোকসভা ভোটের নিরিখে, 5টাতে বাম কংগ্রেস এগিয়ে আছে পৌরসভা। এই 120টা পুরসভা কর্পোরেশনের 75% জায়গায় তৃণমূল কংগ্রেস হেরেছে। পরবর্তী সময়ে আরজিকর ইস্যুতে আরও ড্যামেজ হয়েছে আরবান। আমরা মানুষের ওপর পূর্ণ আস্থা রাখি। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়নের কাজ করেছে সরকার, মানুষ সেই উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন বলে আমরা আশাবাদী। সেক্ষেত্রে 6টির মধ্যে 6টি আসনই নিশ্চিতভাবে আমরা জয়ের আশা রাখি। ইতিমধ্যেই নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্রের বাইরে 200 মিটার পর্যন্ত এলাকা। গণনা কেন্দ্রের বাইরে 200 মিটার পর্যন্ত জারি থাকছে নতুন ধারা অনুযায়ী 163 ধারা। থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। গণনা শুরু হবে সকাল 8টা থেকে। প্রথম স্তরে থাকছে রাজ্য পুলিশ, দ্বিতীয় স্তরে রাজ্য পুলিশের সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীও, আর তৃতীয় বা শেষ স্তরে থাকবেন শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গণনা কেন্দ্রের ভিতরে থাকছে সিসিটিভি। গণনা কেন্দ্রের ভিতর থেকে কোনো রকম ওয়েবকাস্টিং হবে না। কমিশনের নিয়ম অনুযায়ী প্রথমে গণনা হবে পোস্টাল ব্যালট, তারপর শুরু হবে ইভিএম কাউন্টিং। প্রত্যেকটি স্ট্রং রুম পাহারায় আছে 1 প্ল্যাটুন কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ 24 জন জওয়ান। সিতাইয়ের গণনা কেন্দ্র দিনহাটা কলেজ, মাদারিহাটের আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়াম, নৈহাটি বিধানসভার উপনির্বাচনের গণনা কেন্দ্র বঙ্কিমঞ্জলি স্টেডিয়াম, হারোয়া পিজি হাই স্কুল, মেদিনীপুর কেন্দ্রের গণনা কেন্দ্র মেদিনীপুর কলেজ এবং তালডাংরার সিমনাপাল মদনমোহন হাই স্কুল। ভোট কি হলো ঠিক মতো সবাই জানেন তো। মেদিনীপুরে কি হলো, গোটা মেদিনীপুরের বিভিন্ন জায়গার দুষ্কৃতী বাহিনীকে হোটেলে সব ভর্তি করে রাখা হয়েছিল 7 দিন আগে থেকে। মানুষ নিজের ইচ্ছায় ভোট দেবে নিজের মতন করে, আর যা চলছে দুটো তো এক নয়। কিন্তু আমি নিশ্চিত, শুনে রাখতে পারেন, আমাদের ভোট বাড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। মানুষ যাকে গ্রহণ করবে কংগ্রেস সেটাকে মানে, কিন্তু যদি নির্বাচনটা সঠিকভাবে হয় তো বহু জায়গায় আমাদের এজেন্ট তারা বসতেই পারে। আগের দিন তাদের বাড়িতে ভয় দেখিয়ে দিয়েছে, এলাকায় ভয় দেখিয়েছে। শনিবার বাংলা সহ 15টি রাজ্যের 48টি বিধানসভা কেন্দ্র ও 2টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হবে। এছাড়াও শনিবার মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেরও ফল ঘোষণা। মহারাষ্ট্রে মোট বিধানসভা আসন 288টি, ম্যাজিক ফিগার 145। মহারাষ্ট্রে এবার মূলত দ্বিমুখী লড়াই। একদিকে বিজেপি, শিবসেনার শিন্দে গোষ্ঠী এবং এনসিপির অজিত গোষ্ঠীর জোট, অন্যদিকে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপির জোট। পাশাপাশি কিছু ছোট আঞ্চলিক দলও রয়েছে। ঝাড়খণ্ড নির্বাচনের লড়াই মূলত দ্বিমুখী। একদিকে কংগ্রেস ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ইন্ডিয়া, অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসন 81, ম্যাজিক ফিগার 41।
পাশাপাশি শনিবার কেরলের ওয়েনাড লোকসভা কেন্দ্রেরও ভোটের ফল প্রকাশ। এবারের লোকসভা ভোটে রাহুল গান্ধী রায়বেরেলি এবং ওয়েনাড দুটি আসনেই জয়ী হন। তারপর রায়বেরেলি রেখে ওয়েনাড ছেড়ে দেন তিনি। এই আসনে প্রার্থী হন প্রিয়াঙ্কা গান্ধী। এবারই প্রথমবার ভোটের লড়াইয়ে তিনি। প্রিয়াঙ্কা গান্ধী কি পারবেন রাহুল গান্ধীর জেতা আসন ধরে রাখতে? মহারাষ্ট্র কি বিজেপি জোট ধরে রাখতে পারবে, নাকি কংগ্রেস উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ারের জোট ক্ষমতা ছিনিয়ে নেবে? ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটকে বড়সড় ধাক্কা দিয়ে ক্ষমতা দখল করবে বিজেপি? কি হবে উত্তরপ্রদেশের বিধানসভা উপনির্বাচনে যোগী আদিত্যনাথের সঙ্গে অখিলেশ যাদবের লড়াইয়ে? রাত পোহালেই জানা যাবে উত্তর। এবিপি আনন্দ।